ওকে, আমি শুরু করে দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ারে চলে যাই। আমরা চ্যাপ্টার নাম্বার 5 এ ছিলাম। এবার আমরা দেখব যে ফ্যাক্টর গুলার কারণে ক্লাইমেটের এলিমেন্টস গুলার কি কি চেঞ্জ হয়। যেমন ক্লাইমেটের এলিমেন্টস কারা? ক্লাইমেটের এলিমেন্টস হলো টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসিপিটেশন, উইন্ড ফ্লো, সোলার রেডিয়েশন। এগুলো হলো ক্লাইমেটের মেজর এলিমেন্টস। তো এই এলিমেন্টস গুলা কিভাবে মডিফাইড হয় বা কিভাবে চেঞ্জ হয়ে যায় একটা সাইটের মধ্যে, সেটা আমরা দেখব। তো আমরা একটা একটা করে শুরু করব। টেম্পারেচার দিয়ে আলোচনা শুরু করব, তারপর হিউমিডিটি দিয়ে আলোচনা শুরু করব, তারপর প্রেসিপিটেশন দিয়ে আলোচনা করব। এভাবে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। তো এইটুক পর্যন্ত আমরা গত ক্লাসে কভার করেছিলাম। এবার নতুন পড়া আমরা টেম্পারেচার নিয়ে আজকে আলোচনা করব। টেম্পারেচার আপাতত ডান দিকে একটা ছবি আছে, এটা আপাতত না দেখলেও চলবে, পরে দেখো একটু, কারণ আমি এই ছবি এখন ডিসক্রাইব করবো না, একটু পরে। তার আগে টেম্পারেচারের ঘটনাটা আমরা বোঝার চেষ্টা করি। সাইটের মধ্যে টেম্পারেচার ঘটিত কি ঘটনা ঘটে। আমরা জানি একটা ব্যাপার, আমরা জানি যে হিট, আমি যদি নেই, কালার পেন্সিলটা নেই, আমরা জানি হাই টেম্পারেচার, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে এনার্জি, তাপ, হ্যাঁ, ধাবিত হয়। এটা আমরা আহ, ইয়াতেই পড়ছিলাম, কোথায়, ফিজিক্সে পড়ছিলাম, ইন্টারমিডিয়েট। আমরা এটা জানি, কিংবা আরো আগে পড়তে পারি যে হিট ট্রান্সফারের যে প্রধান শর্ত, সেটা হলো লোয়ার হায়ার টেম্পারেচার থেকে হিট লোয়ার টেম্পারেচারের দিকে ধাবিত হবে। ঠিক আছে? তো আমাদের হাইটের মধ্যে এই এই সূত্র অনুযায়ী এই ট্রান্সফারটা, হিটের ট্রান্সফারটা অনবরত ঘটতে থাকে। এখন হিটের ট্রান্সফারটা কিভাবে ঘটে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। সাইটের মধ্যে কিভাবে ঘটে। আমি যদি আমি একটা সাইট আঁকার চেষ্টা করি, একটা সারফেস, আর্থ সারফেস আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আর্থ সারফেস, ই এস, আর্থ সারফেস। ওকে, মনে রেখো ইএস মানে আর্থ সারফেস। আর্থ সারফেসের মধ্যে ঘাস আছে, অমুক আছে, আর এটা হচ্ছে আমি মাটি, মাটির সেকশন আমরা এইভাবে করে দিই, তাই না? তো আমি এভাবে করে দিলাম, তোমাদের মতো করে গ্রাফিক্সে শিখছি আমরা এভাবে করে দিচ্ছি। এটা মাটি, আর এখানে ধরো গাছ আছে, এখানে গাছ আছে, এখানে একটা বাড়ি আছে। আমি একটা এনভায়রনমেন্ট আঁকার চেষ্টা করছি। এখন এরকম একটা সিচুয়েশন, এখন আমাকে বলতে হবে যে দিনের বেলায় সূর্য মনে করো উঠছে, দিনের বেলায় সূর্য উঠলো। সূর্য উঠলে কি হবে? সোলার রেডিয়েশন এসে আর্থ সারফেসে পড়বে। এইটা হলো অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল আমাদের। অ্যাটমসফিয়ার, শর্ট করে লিখে দিলাম অ্যাটমসফিয়ার। এইটা হচ্ছে গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড এয়ার, 2 মিটারের নিচে। আর এটা হলো 2 মিটার লেভেল। আমরা 2 মিটার লেভেলের নিচে লেয়ারটাকে আমরা বলি গ্রাউন্ড এয়ার। মনে থাকবে? গ্রাউন্ড এয়ার। আমি আবার এই ছবিটাকে একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, এইটা হচ্ছে আর্থ সারফেস, ইএস আর্থ সারফেস। আর্থ সারফেসে কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মাটির সেকশন, আর এখানে সূর্য উঠছে। এটা হলো অ্যাটমসফিয়ার, বাতাস, বায়ুমণ্ডল। এর মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প, ধূলিকণা এগুলো অবস্থিত। আর এটার মধ্যেও তাই অবস্থিত গ্রাউন্ড এয়ার, বাট গ্রাউন্ড এয়ার হচ্ছে নিকটতম এয়ার, যেটা গ্রাউন্ড সারফেসকে সাথে টাচ করে আছে। ওকে, সেটাকে আমরা বলতেছি গ্রাউন্ড এয়ার। এখন আমার প্রশ্ন হলো, আর্থ সারফেস, সূর্য উঠছে দিনের বেলায়, এখন আমার প্রশ্ন হলো আর্থ সারফেস আগে গরম হয়ে যাবে নাকি অ্যাটমসফিয়ার আগে গরম হবে? কে উত্তরটা দিবে? আমি আবার প্রশ্নটা করি, যে সূর্য উঠছে দিনের বেলায়, অ্যাটমসফিয়ার ভেদ করে আর্থ সারফেসের উপর পড়ছে, তাই তো পড়বে। এখন যাই হোক না কেন, দিনের বেলায় অ্যাটমসফিয়ারের টেম্পারেচার হায়ার হবে না আর্থ সারফেসের টেম্পারেচার হায়ার হবে? লজিক্যালি বলতে হবে।
কে ট্রাই করতে চায়? অ্যাটমসফিয়ারে স্যার। আচ্ছা, ব্যাখ্যাটা কি? কেন এটা হবে বলে মনে করতেছো? কারণ অ্যাটমসফিয়ার ভেদ করে তো গ্রাউন্ড ইয়াতে তাপটা পৌঁছাবে না। আগে তো অ্যাটমসফিয়ারেই থাকবে। আচ্ছা, তোমার লজিকটা হলো অ্যাটমসফিয়ার ভেদ করে যেহেতু আসতেছে, আগে যেহেতু অ্যাটমসফিয়ারকে পাচ্ছে, তাই হ্যাঁ। অ্যাটমসফিয়ার আগে গরম হবে, তারপরে যে আর্থ সারফেস গরম হবে। আচ্ছা, তাহলে আমি এবার তোমার যুক্তিটা ভাঙার জন্য আমি একটা কাজ করি। এটা হলো, সূর্য উঠছে, আমি এখানে একটা লোহার খন্ড এনে রাখলাম। ওকে, লোহার একটা পাত এনে রাখলাম। হোয়াট উইল হ্যাপেন? তুমি যদি কিছুক্ষণ পর লোহাটাকে টাচ করো, সেটা কি অ্যাটমসফিয়ার থেকে গরম হবে না ঠান্ডা হবে? তাহলে এটার উত্তর দাও। গরম। স্যার গ্রাউন্ড, স্যার আর্থ সারফেস তো সবার আগে উত্তপ্ত হবে স্যার। মানে সেই লজিকটাই আমি জানতে চাচ্ছি। তো ওর ওর যুক্তি ছিল যে সবার অ্যাটমসফিয়ার যেহেতু ভেদ না, ওর যুক্তিটা আমি আগে বুঝাই। ওর যুক্তিটা ছিল এটাও যে লজিকটা ফেলে দেওয়ার না, যে আগে তো অ্যাটমসফিয়ার পাইছে, সোলার রেডিয়েশন তো আগে অ্যাটমসফিয়ার ফেস করছে সোলার রেডিয়েশনকে, তো সে আগে গরম হবে, তারপরে পাইছে হচ্ছে আর্থ সারফেস, তাহলে আর্থ সারফেস দ্বিতীয়তে গরম হবে। কিন্তু আমি আবার একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ঠিক আছে, আমি এখানে একটা লোহার খন্ড রাখলাম আমি, কিন্তু এর ফলাফল কিন্তু আমরা জানি কি ফলাফল হবে। আমি কিছুক্ষণ পর যদি লোহাতে হাত দিয়ে দেখি যে লোহার খন্ডটা কিন্তু অ্যাটমসফিয়ার থেকে বেশি গরম। তার মানে ওই লজিকটা কিন্তু খাটছে না, যে অ্যাটমসফিয়ার আগে ফেস করতেছে সোলার রেডিয়েশন, দ্যাট ডাজন্ট মিন যে অ্যাটমসফিয়ার আগে গরম হয়ে যাবে। গ্রাউন্ডটা হিট অ্যাবসর্ব করে তারপর রিফ্লেক্ট করার জন্য কি অ্যাটমসফিয়ারটা গরম হয়ে থাকে? এক্স্যাক্টলি, তুমি কাছাকাছি গেছো। তার মানে হচ্ছে আমরা এইটুকু বুঝতে পারি যে সলিড আইটেম বা সলিড অবজেক্ট তাড়াতাড়ি হিট গেইন করতে পারে, তাড়াতাড়ি হিট অ্যাবজর্ব করে ধরতে পারে। হ্যাঁ, কি বলে, ভ্যাপারের থেকে বা গ্যাসিয়াস একটা অবজেক্ট থেকে, গ্যাসিয়াস জিনিসের থেকে খুব স্বাভাবিকভাবেই। আমরা একটা এক্সাম্পল দিলাম, আর একটা এক্সাম্পল দিই। তুমি একটা চুলার মধ্যে একটা আয়রনের রড ঢুকাই দাও। ধরো তুমি অপর পাশে গরম হইতে কিন্তু খুব কম সময় লাগবে, অথচ সেই চুলার যে আগুনটা সেটা তো অ্যাটমসফিয়ারও ফেস করতেছে। অ্যাটমসফিয়ার কি এত গরম হয়ে যাচ্ছে? সে কিন্তু ছড়ায় যাচ্ছে, তাই না? তো তার মানে সলিড অবজেক্ট তাড়াতাড়ি গরম হয় আসে। আবার যেই বস্তু তাড়াতাড়ি গরম হয় সেই বস্তু কিন্তু তাড়াতাড়ি ঠান্ডাও হয়। আবার যেই বস্তু গরম হতে সময় লাগে সেই বস্তু ঠান্ডা হতেও সময় লাগে। তুমি কি খেয়াল করে দেখছো? আমি আরেকটা এক্সাম্পল দিই। চুলার মধ্যে তুমি একটা আহ, কড়াইতে করে বা ডেকচিতে করে পানি গরম দিছো। হ্যাঁ, তো ওই পানিটা কিন্তু গরম হইতে অনেক সময় লাগে। একটা লোহা যদি তুমি চুলার মধ্যে দাও, মুহূর্তের মধ্যে 1 মিনিটও লাগবে না, অপর প্রান্ত গরম হয়ে যেতে তুমি এটা ধরে রাখতে পারবে না, ছেড়ে দিতে হবে। অথচ পানি গরম হইতে কিন্তু 15-20 মিনিট লেগে যাবে, ফুটতে তো আরো আধা ঘন্টাও লেগে যেতে পারে। ঠিক আছে, আবার পানিটাকে তুমি রেখে দাও, পানিটা ঠান্ডা হতে কয়েক ঘন্টা লাগবে। পানিটা একদম এনভায়রনমেন্টের টেম্পারেচার পেতে অনেক সময় লাগবে। অথচ লোহাটা কিন্তু খুব দ্রুত তাপ ছেড়ে দেবে এবং এনভায়রনমেন্টের টেম্পারেচারটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, এনভায়রনমেন্টের টেম্পারেচার পেয়ে যাবে। তো সেটাই আমি বলতেছি যে যেহেতু আর্থ সারফেস একটা সলিড অবজেক্ট, যেহেতু দিনের বেলা যখন সোলার রেডিয়েশনটা আর্থ পড়ে তখন আর্থ সারফেস তাড়াতাড়ি গরম হয়ে যায়, এই এনভায়রনমেন্টের চেয়েও, অ্যাটমসফিয়ারের চেয়েও। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছো। তোমার দ্বিমত থাকলে বলতে পারো যে না স্যার, এটা মানলাম না। হুম, তো যেহেতু এটা সলিড সারফেস, তো এটা এটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এই জন্যই তুমি আরেকটা এক্সাম্পল দিই, যাতে আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়। পানি, তরল পদার্থ, পানি গরম হতে কিন্তু সলিডের থেকে বেশি সময় লাগে। হ্যাঁ, একটু আগে আমরা কড়াইতে এক্সাম্পল দিলাম। সেই জন্যই তুমি দেখবা যে শীতকালে তুমি যখন রাতের বেলায় শীতে কাঁপতেছো, কিন্তু পাটা যদি তুমি পানিতে ডুবাই দাও, কোনো পুকুরের পানিতে পাটা ডুবাই দাও, তুমি কিন্তু গরম ফিল করবা। দেখবা যে যে আরে, পুকুরের পানির টেম্পারেচার হায়ার, পুকুরের পানির টেম্পারেচার হায়ার অ্যাটমসফিয়ার। এটা একদম, তুমি যদি করে থাকো, এখন তোমরা শহরে থাকো বলে এগুলো প্র্যাকটিস করার সুযোগ নেই, কিন্তু আমরা যেহেতু মফস্বলে ছিলাম, আমরা এগুলা ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি। তোমরাও অনেকে এর মধ্যে দেখছো এগুলা পরীক্ষা করে, তাই না? নাকি দেখো নাই? দেখছো তোমরা? দেখেছি, দেখেছি স্যার, গ্রামে শীতকালে যখন যাওয়া হয় তখনই স্যার হ্যাঁ, তখন করে দেয়। শীতকালে রাতের বেলা তুমি যখন পুকুরের পানিতে পা ডুবাবা, তখন দেখবা আরে পুকুরের পানি বেটার। মানে 10টার দিকে যদি তুমি দেখো যে এনভায়রনমেন্ট ঠান্ডা কিন্তু পুকুরের পানি গরম, জি তার স্যার। মানে ও ও হিট ধরে রাখতেছে
হিট ধরে রাখার অনেক ব্যাপার আছে, থার্মাল ক্যাপাসিটির উপর নির্ভর করে। যাই হোক, তরল আমরা যদি সহজীকরণ ভাবে বলি তাহলে তরল পদার্থ হিট ছাড়ে আরো ইয়াতে। তার মানে আমি যদি তিনটার সাথে কম্পেয়ার করি, যে বায়বীয় পদার্থ, তরল পদার্থ এবং কঠিন পদার্থ, তাহলে এইভাবে বলবো আমরা যে কঠিন পদার্থ হিট গেইন করে তাড়াতাড়ি, মানে জেনারেলি। কোন কোন পদার্থ কিন্তু ব্যতিক্রম আছে, এটা পরের ব্যাপার। জেনারেলি কঠিন পদার্থ তাপ গেইন করে কুইকলি, রিলিজ করে হিট ছেড়েও দেয় কুইকলি। তারপরেই আছে তরল পদার্থ, মানে হিট গেইন করে অপেক্ষাকৃত দেরিতে এবং ছাড়েও দেরিতে। বায়ু পদার্থ আরো দেরিতে গ্রহণ করে, আরো দেরিতে ছাড়ে। ঠিক আছে? তার মানে ডিপেন্ড করতেছে মলিকুল গুলা কত ঘনভাবে অবস্থান করতেছে তার উপরে এই ঘটনাটা ডিপেন্ড করে অনেকটা। তো যাই হোক, আমরা এটা দেখলাম যে আমরা আমরা এটা দেখি। সরি, আমি তো এত কষ্ট করে রাখলাম, এটা মুছে দিলাম। আচ্ছা, আমার আবার রাখতে হবে। এনিওয়ে, দ্রুত আঁকি এবার। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল জেড দিলে কি আগের অবস্থায় যাবে? ইয়েস, 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 যাবে। ওকে, ফাইন। আমি বুঝতে পারিনি যে জুম কন্ট্রোল এসেও কন্ট্রোল জেড এও কাজ করে। দ্যাট ইজ ভেরি গুড। আচ্ছা, ফাইন। তাহলে আমরা চলে গেলাম। আমার টার্গেট ছিল হইলো ইরেজ করার, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি এই লোহাটা মুছতেছি। লোহা মুছতে যেয়ে আমাকে ইয়া মুছতে দিলাম। আচ্ছা, ফাইন। আচ্ছা, এখন যেটা আমি বলতে চাইছিলাম, আমার কলম নিয়ে নিই। যেটা আমি বলতে চাইছিলাম সেটা হলো দিনের বেলায় কি ঘটনা ঘটবে এই জায়গাটায়। দিনের বেলায় কি ঘটনা ঘটবে? দিনের বেলায় যেহেতু সোলার রেডিয়েশন এসে পড়তেছে, আর্থ সারফেস তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর্থ সারফেস গরম হবে মানে টেম্পারেচার হাই হবে। ততক্ষণেও এই অ্যাটমসফিয়ারের টেম্পারেচার লোয়ার। তাহলে আমাদের সূত্র মতে কি? সূত্র মতে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে তাপ ধাবিত হবে। তার মানে এটা গরম দিনের বেলা এবং অ্যাটমসফিয়ার ঠান্ডা। তার মানে হিট এই দিক থেকে এই দিকে যাবে। তোমাকে আমার সাথে একমত? হিটের এক্সচেঞ্জের দিকটা আমি তীর চিহ্ন দিয়ে বুঝাচ্ছি। হিট এক্সচেঞ্জটা গ্রাউন্ড থেকে, মানে গ্রাউন্ড সারফেস থেকে, আর্থ সারফেস থেকে অ্যাটমসফিয়ারের দিকে যাবে, রাইট? এটা বুঝতে পারছো সবাই? একমত কিনা? জি স্যার। যেহেতু এটা গরম। ওকে, এখন আবার এট দ্য সেম টাইম আমি বললাম অ্যাটমসফিয়ার কিন্তু অনেকটা অন্তরক পদার্থ। তার মানে এটা শুধুমাত্র গ্রাউন্ড সারফেসকেই, গ্রাউন্ডের সংলগ্ন যে এয়ারটা আছে সেটাকে বেশি গরম করবে, এইদিকে গরমটা ছড়াইতে পারবে না, কারণ এটা অন্তরক পদার্থ, এত কুইকলি লোহার মতো এটা ট্রান্সফার করে দেবে না। যার ফলে এই অঞ্চলটা অপেক্ষাকৃত গরম হবে এই অঞ্চলের থেকে। এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে এবার? আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। হ্যাঁ, জি স্যার। দ্বিমত নাই তো? আবার দ্বিমত নিয়ে আগানো যাবে না, ঠিক আছে? দ্বিমত থাকলেই জিজ্ঞেস করতে হবে, আমি এক্সপ্লানেশন দেব। ওকে, তার মানে আমি আবার যদি এটাকে বলি যে দিনের বেলার ঘটনা আমরা আবার আলোচনা করতেছি। দিনের বেলা সোলার রেডিয়েশন এসে আর্থ সারফেসে পড়তেছে। যেহেতু আর্থ সারফেস একটা সলিড বস্তু, তো এটা হিট গেইন করবে তাড়াতাড়ি। যেহেতু এটা হিট গেইন করবে, ততক্ষণে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার লোয়ার থাকবে, কিন্তু আর্থের টেম্পারেচার হায়ার হয়ে যাবে। সেই জন্য দিনের বেলায় তাপ এই গ্রাউন্ড সারফেস থেকে বা আর্থ সারফেস থেকে অ্যাটমসফিয়ারের দিকে যাবে। যেহেতু অ্যাটমসফিয়ার আবার এক অন্তরক পদার্থ, সেহেতু অ্যাটমসফিয়ারের এই জায়গাটাতেই তাপের অবস্থানটা বেশি থাকবে বা টেম্পারেচারটা এই জায়গাটাই হাই হবে বেশি এই জায়গার থেকেও। তার মানে অ্যাটমসফিয়ারের মধ্যে ঠিকই ছড়াইছে, কিন্তু কিছু একটা স্পেসিফিক জায়গার মধ্যেই সীমাবদ্ধ আছে। যত উপরে যাব তত টেম্পারেচার ঠিকই কমতে থাকে। ওকে, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার আসো রাতের বেলা কি হবে। আমি একই ঘটনা আমি আঁকবো। আমি একই ঘটনা এখানে আঁকি, সেই বাড়িটাই আছে, গাছপালা আছে, এখানে হচ্ছে আমার এই মাটি, এটা ছিল দিন, তো আমি এখানে লিখলাম ডে। এটা হচ্ছে নাইট। এন তো ডাব্লিউ এর মতো হয়ে গেল। আমাকে একটা কলম লিখতে হবে, বুঝতে পারছি। এটা হচ্ছে নাইট, নাইট, এটা হচ্ছে নাইট। রাতের বেলা কি করতে? রাতের বেলা
এটা হচ্ছে গ্রাউন্ড এয়ার, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার। ওকে, অ্যাটমসফিয়ার। কি ঘটবে রাতের বেলা, যেহেতু এটা সলিড, আর্থ সারফেস সলিড, গরম হয়ে গেছে সূর্য অস্ত যাওয়ার পরে, মানে সূর্য ডুবে যাওয়ার পরে আর্থ সারফেস অ্যাটমসফিয়ার থেকে তাড়াতাড়ি করে সে হিট রিলিজ করে দেবে। ওকে, তার মানে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যেই সে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে এটার টেম্পারেচার কমে যাবে এর সংলগ্ন বায়ুর চেয়েও। হ্যাঁ, এটার টেম্পারেচার কমে যাবে, কারণ এ হিট ট্রান্সফার করে রেডিয়েশন প্রক্রিয়ায়, লং ওয়েভ রেডিয়েশন প্রক্রিয়ায় সে হিট ট্রান্সফার করে। ওকে, তো এই জন্য কিন্তু মাধ্যমেরও প্রয়োজন হয়। হ্যাঁ, পরিবহন পরিচালন বিকিরণ না, ইটস এ কাইন্ড অফ রেডিয়েশন। ওকে, তো এটা দ্রুত গতিতে লং ওয়েভ রেডিয়েশন মাধ্যমে হিট ট্রান্সফার করে দেবে, স্পেসে চলে যাবে বা উপরে অ্যাটমসফিয়ার চলে যাবে। তো যাই হোক না কেন, আমি যেটা বলতেছি এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণে অ্যাটমসফিয়ার কিন্তু ঠান্ডা হয় নাই, বা গ্রাউন্ডের কাছাকাছি যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার ঠান্ডা হয় নাই, স্টিল এটা গরম। উল্টা, হ্যাঁ, এটা স্টিল গরম, যেহেতু এটা বায়বীয় পদার্থ, এটা স্টিল গরম আছে। ওকে, তাহলে এখন কি ঘটনা ঘটবে, তাহলে উল্টা কেস, এটা ঠান্ডা, অ্যাটমসফিয়ার গরম, তার মানে রাতের বেলা হিট ট্রান্সফার করবে এইভাবে। তোমরা কি এটার সাথে একমত হতে পারছো কিনা? জাস্ট রিভার্স গতিতে, উল্টা দিকে। ক্লিয়ার হয়েছে এটা? কোনো রেসপন্স নাই না, ক্লিয়ার হয়নি? তাহলে বলো, আমার আবার বলবো, স্যার আরেকবার বলেন। আরেকবার বলি। দিনের বেলাটা যদি বুঝে থাকো তাহলে রাতের বেলাটা খেলবো। রাতের বেলা দিনের বেলাটার থেকে আসে, দিনের বেলায় আর্থ সারফেস গরম হয়ে গেছে। ওকে, তখনও অ্যাটমসফিয়ার গরম হয় না, তার মানে এইটা গরম, এটা ঠান্ডা। তার মানে কি, হিট ট্রান্সফার হবে গরম থেকে ঠান্ডায়। তো হিট ট্রান্সফার হবে আর্থ সারফেস থেকে অ্যাটমসফিয়ারের দিকে। এটা ছিল দিনের বেলার কাহিনী। এবার রাতের বেলার ঠিক উল্টাটা খেয়াল করো। রাতের বেলা যেহেতু এটা গরম, সলিড বস্তু, সলিড বস্তু দিনের বেলায় খুব তাড়াতাড়ি গরম হচ্ছে। আমরা একটু আগেই জানছিলাম যে যেটা তাড়াতাড়ি গরম হয় সেটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়, যেটা আস্তে আস্তে গরম হয় সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়। তাহলে অ্যাটমসফিয়ারও ঠান্ডা হতে থাকবে, কিন্তু আস্তে আস্তে। কিন্তু যেহেতু আর্থ সারফেস সলিড, সেহেতু এটা ঠান্ডা হবে তাড়াতাড়ি। যেহেতু এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে, সেইটার টেম্পারেচার অ্যাটমসফিয়ারের টেম্পারেচার থেকে কম। সেই জন্যই যে তখন অ্যাটমসফিয়ারের টেম্পারেচার হায়ার রাতের বেলা। তো গতিটা অ্যাটমসফিয়ারের দিক থেকে আর্থ সারফেসের দিকে হিট এক্সচেঞ্জটা ঘটতে থাকে। এটাই হলো আমার বিষয়টা। এবার কি ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, ফাইন। এবার আসি আরেকটা বিষয়ে। এই যে এই ঘটনাটা, এই যে হিট এক্সচেঞ্জ প্রসেসটা চলতেছে, এই হিট এক্সচেঞ্জ প্রসেস সারা বছর প্রতিটা সময় ভিন্ন ভিন্ন রকম ভাবে হয়। কারণ এটা ডিপেন্ড করতেছে সোলার রেডিয়েশন বা এনার্জি কি পরিমাণ রিসিভ করতেছে তার উপরে। মানে অ্যাটমসফিয়ার এবং আর্থ এনার্জি কি পরিমাণ আসতেছে সোলার রেডিয়েশন থেকে, তার উপর ডিপেন্ড করতেছে হিট এক্সচেঞ্জটা কি ধরনের হবে, কিভাবে ঘটবে, কতটা ঘটবে, বেশি ঘটবে না কম ঘটবে। ঠিক আছে, সেই জন্যই এটা দিনে এবং রাতের পার্থক্য হয়, সিজনাল বেসিসে পার্থক্য হয়। আমি আর্থ সারফেসের কোন ল্যাটিটিউডে অবস্থান করতেছি, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। আমি যদি ইকুয়েটরে অবস্থান করি সেখানে এনার্জি বেশি পাবো, আমি যদি এখানে অবস্থান করি এনার্জি কম পাবো, আমি যদি মেরু অঞ্চলে অবস্থান করি এখানে আরো কম পাবো এনার্জি। তাহলে এনার্জি, তার মানে এটা ল্যাটিটিউডের উপরে নির্ভর করে। এটা হলো 0 ডিগ্রি ল্যাটিটিউড, বিষুবরেখা। তারপরে এদিকে যত যাবো ল্যাটিটিউড বাড়তে থাকে, তার মানে ল্যাটিটিউডের ভ্যালু বাড়ার সাথে সাথে আমি এনার্জি কম রিসিভ করতে থাকি, অন্যভাবে যদি বলি। তার মানে ল্যাটিটিউড, তারপরে কোন সময় পাচ্ছি, এটা কি লম্ব ভাবে পড়তেছে, সোলার রেডিয়েশনটা কি লম্ব ভাবে পড়তেছে না তীর্য ভাবে পড়তেছে, তার উপর ডিপেন্ড করে। তার মানে মূল কথা যেটা, মূল কথা হচ্ছে আমি আমার জায়গার মধ্যে বা লোকেশনে কি পরিমাণ এনার্জি রিসিভ করতেছি তার উপর ডিপেন্ড করবে এই হিট এক্সচেঞ্জ। মানে কতখানি হবে, কিভাবে হবে, কতখানি হবে। ওকে, তা মূল ব্যাপারটা এরকম, দিনের বেলায় এভাবে ঘটে, রাতের বেলায় এভাবে ঘটে, আমরা এটা জানলাম। ওকে, তাহলে আমি একবার একটু কিছু মুছতে হবে, আমার এটা মুছে দিলাম। দিন রাতের ব্যাপারটা আশা করি বুঝতেছো, লং রেডিয়েশন দেখতে ভালো লাগছে না, মুছে দিলাম। ওকে, এবার এই ব্যাপারটা বুঝছি,
এখানে আরেকটা জিনিস তোমাদের রিমাইন্ড করে দিই, সেটা হলো এই যে আমি বললাম যে হিট এক্সচেঞ্জ প্রসেস দিনের বেলা এই দিক থেকে এইদিকে হবে, রাতের বেলা এই দিক থেকে এইদিকে হবে, আমি এই স্লাইডে কিন্তু এটা লেখা নাই। এরকম কয়েকটা জিনিস আমি স্লাইডে ইচ্ছা করে লিখি নাই, কারণ এবং পরীক্ষায় এটা দিব, ঠিক আছে? এটা হচ্ছে কিছু কিছু কোশ্চেন আমাদেরকে অ্যানালিটিক কোশ্চেন থাকতে হয়, যেটা কিনা তোমার বুদ্ধিমত্তার পরিচয় দেবে। মানে যেই কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে গেলে তোমাকে বুদ্ধিমান হইতে হবে। শুধুমাত্র স্লাইড পড়ে এই তুমি অ্যান্সার দিতে পারবা না, শুধুমাত্র কি বলে বইয়ের বই পড়ে তুমি পারবা, বা আমি যে নোটটা দিচ্ছি সেই নোটটাতে সব নলেজটা নাও থাকতে পারে। কিছু কিছু অ্যানালিটিক নলেজ, যে তোমার বিচার বিশ্লেষণ বুদ্ধি বিবেচনা করে তুমি এখানে কি ঘটে সেটা বলবা। ওকে, তো সেই জন্য এইটা স্লাইডে নাই, বাট এটা এটা জানতে গেলে তোমাকে বই পড়তে হবে অথবা ক্লাস করতে হবে। ওকে, বাট আমি ক্লাসে অবশ্যই এক্সপ্লেন করবো সবকিছু। তো এই হিট এক্সচেঞ্জ প্রসেসটা আমরা দেখলাম। যেমন এই গ্রাফের ব্যাখ্যা আমি এখন দিতে যাব, কিন্তু এই গ্রাফের ব্যাখ্যা এখানে দেওয়া নাই, স্লাইডে দেওয়া নাই। কাজে স্লাইড পরে তুমি গ্রাফের ব্যাখ্যা পাবা না। গ্রাফের ব্যাখ্যা জানতে গেলে তোমার বই পড়তে হবে, ওকে, অথবা আমার ক্লাস করতে হবে। আসো এবার আমরা এই গ্রাফটা সম্পর্কে একটু জানি। গ্রাফটা ইজি লাগতে পারে, কারণ অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি। তোমরা এত জটিল লাইনের মধ্যে দেখো না এখনো, তোমরা এখনো এই ধরনের গ্রাফে বেশি পরিচিত, যে এক্স ওয়াই অফ এক্স এটা, ওয়াই এটা, এরকম একটা গ্রাফ চলে গেছে, একটা গ্রাফে অভ্যস্ত, এরকম এতগুলো গ্রাফে অভ্যস্ত। তো আমি প্রথমে সাজেস্ট করবো যে তুমি চিন্তা করো প্রথমে কোনো লাইনই নাই, এই লাইনগুলা, এই যে বাঁকা বাঁকা লাইনগুলা কোনো লাইন নেই। আগে আমরা গ্রাফটা বোঝার চেষ্টা করি। গ্রাফের এইদিকে হচ্ছে এক্স, এইদিকে হলো ওয়াই, এইদিকে হলো ওয়াই, এইদিকে আছে হলো সময়, টাইম। দেখো এদিকে টাইম লেখা আছে, টাইম। আর এদিকে আছে তুমি দেখতেই পাচ্ছ ডিগ্রি সেলসিয়াস, মানে তাপমাত্রা বা টেম্পারেচার। এদিকে আছে টিইএমটি, টেম্পারেচার। তো একদিকে হলো টেম্পারেচার আর একদিকে হলো টাইম। তার মানে টাইমের সাথে সাথে আমাদের কোনো একটা অঞ্চলে বা কোনো একটা স্পেসিফিক লোকেশনে টেম্পারেচার চেঞ্জ হয় খুব স্বাভাবিকভাবে। চিন্তা করো তোমার বারান্দার কথা কল্পনা করো। তোমার বারান্দায় সকালবেলা তুমি এক ধরনের টেম্পারেচার ফিল করো, দিনের আলো ওঠার সাথে সাথে তুমি টেম্পারেচারের বাড়তে থাকে, এটা তুমি দেখতে পাও বা বুঝতে পারো। এবং আস্তে আস্তে যখন রাত হয়ে যায় টেম্পারেচার আবার কমতে থাকে, এটা তুমি বুঝতে পারো। বারান্দায় দাঁড়ায়, তুমি বারান্দায় সারাক্ষণ দাঁড়ায় আসতে ধরো, তার মানে বারান্দার টেম্পারেচারটা কখনো বাড়তেছে আবার কখনো কমতেছে, চেঞ্জ হচ্ছে সময়ের সাপেক্ষে। ওকে, সেই গ্রাফটা আসলে তাই, কোনো একটা নির্দিষ্ট স্পটের বা কোনো একটা নির্দিষ্ট জায়গার সময়ের রেসপেক্টে টেম্পারেচারের যে কি পার্থক্য ঘটে সেটাই এই গ্রাফে বোঝানো হয়েছে। গ্রাফটা শুরু হয়েছে দেখো অদ্ভুত একটা টাইম দিয়ে, বেলা ৩টার সময়। ৩টা, খেয়াল করছো? ১৫টা মানে ৩টা, বেলা ৩টা, বিকাল ৩টা। তারপর 18টা মানে সন্ধ্যা 6টা, 21টা মানে রাত 9টা, 24টা মানে রাত 12টা, 3টা মানে আসলে ভোর 3টা। এটা তোমরা জানো অলরেডি, হ্যাঁ? আর এদিকে আছে 10 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস। এইখানে কোন লোকেশনের ঘটনা সেই লোকেশনটার নাম দেওয়া নাই, ডাজন্ট ম্যাটার। আমরা এটা বোঝার জন্য ওই গ্রাফটা ব্যবহার করি। কোন লোকেশন এটা আমার জানার দরকার নেই, আমরা এটার মূল বক্তব্যটা বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে একটা লাইন, এই লাইনটাকে কথা বিবেচনা করি। এই যে এই কালো লাইনটা, সবচেয়ে ডার্ক যে লাইনটা, এইটা লাইনের নাম দিছে গ্রাউন্ড। এই লাইনটার নাম গ্রাউন্ড। তার মানে এই লাইনটা গ্রাউন্ডের বা আর্থ সারফেসের একদম টপ। আর্থ সারফেসের মানে এই জায়গাটার টেম্পারেচারকে বলতেছে। এই জায়গার টেম্পারেচার, এখানে যদি একটা থার্মোমিটার রাখি তাহলে এই টেম্পারেচারটা যদি যা যা পাবো সেটা রেকর্ড করে এই গ্রাফটা বানানো। এখন এই যে গ্রাফটা কি রেকর্ড আছে, আমি ধরো এই গ্রাফটা পূর্ণ করে দিই, গ্রাফটা এখানে শেষ হয়েছে, মানে গ্রাফটা এরকম। ওকে, গ্রাফটা এই ধরো এই একদম এখান থেকে শুরু করছি, একটু লাগানো ছিল না, আমি এখন শুরু করছি। আমি দেখতে পাই 15টার সময় বা বিকাল 3টার সময়। কেন বিকাল 3টা থেকে শুরু করছে তার আগে বলি, এটা বলার আগে 3টা থেকে কেন শুরু করছে, কারণ আমাদের অ্যাটমসফিয়ারে সবচেয়ে টেম্পারেচার হাই হয় 2টা 3টার সময়, সবচেয়ে টেম্পারেচার 12টার সময় না। যদিও 12টার সময় সূর্য আমাদের মাথার উপর থাকে বা সূর্য সবচেয়ে হায়ার ইন্টেন্সিটিতে কিরণ দেয় 12টার সময়, সত্যি কথা যেটা, 12টার সময় সূর্য সবচেয়ে হায়ার ইন্টেন্সিটিতে কিরণ দেয়। এরপরে সূর্য হেলে যায়,
সকালবেলার দিকেও হেলা থাকে, বিকাল বেলার দিকেও হেলা থাকে। একমাত্র 12টার সময় সূর্য একদম সব তার ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে কিরণ দেয়। ওকে, কিন্তু তার মানে এই না যে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার 12টার সময়ই হাইয়েস্ট হয়, তা কিন্তু না। অ্যাটমসফিয়ারের টেম্পারেচার একটা পিকে উঠতে 2টা-3টা লেগে যায়, মানে 2টা-3টা বেজে যায় অ্যাটমসফিয়ারের টেম্পারেচার পিকে উঠতে, মানে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে 2টা-3টার সময়, এবং তারপর আবার এটা কমতে থাকে। সেই জন্যই এখানকার টেম্পারেচার যখন সবচেয়ে পিক, সেই সময়টা দিয়ে শুরু করছে সবচেয়ে পিক, সবচেয়ে বেশি উঠে যায় যখন, তখন দিয়ে শুরু করছে, এবং রাত 3টার সময় দেখা যায় সবচেয়ে নিচে নামে, এবং শেষ করছে সবচেয়ে কমে যায় যখন, তখন। এটা যদি সকাল ভোর 3টা থেকে শুরু করে দুপুর 3টায় দিত, এটা এটা যতখানি হতো, এটা তো একই হতো, তাতে ডিফার করতো না। কিন্তু ম্যাক্সিমাম এখানে শুরু করা হয়েছে ম্যাক্সিমাম যখন পিকে উঠে এবং সবচেয়ে নেমে যায় যখন, সেই সময়টাকে টার্গেট করা হয়েছে। এই জন্য 15টা থেকে শুরু করা হয়েছে, বিকাল থেকে শুরু করা হয়েছে, এবং রাত 3টা পর্যন্ত এটা এই সময়টাকে রাখা হয়েছে। এবং দেখা গেল যে দেখো, গ্রাউন্ড সারফেসে বা গ্রাউন্ড সারফেস মানে এই জায়গাটায়, গ্রাউন্ড সারফেসে মানে এই জায়গাটায়, গ্রাউন্ড সারফেসে দিনে কি বলে দুপুর 3টার সময় যখন ম্যাক্সিমাম হয়, তখন টেম্পারেচার প্রায় 40°C। এবং আমি যদি মাঝামাঝিতে একটা নেই যে 4:30টার সময়, তখন আমি দেখি এটা প্রায় একটু কমছে। কত? আমি ধরো 37°C, আর এটা ধরো 38°C। ওকে, তারপর যখন 6টার সময় আমি যখন দেখি, তখন এইখানে নামছে, হু হু করে নামতেছে। দেখো 6টার পরে গ্রাউন্ড সারফেসের টেম্পারেচারের নামার ভাবটা দেখো, ধূপধাপ নেমে যাচ্ছে। তাহলে দেখো আমি দেখি, তাইলে বুঝবো টেম্পারেচার 6টার সময় নামছে কত। 6টার সময় নামছে ধরো 34°C। আমি এদিক থেকে নিতেছি টেম্পারেচার। তারপর 9টার সময় এটা নেমে পৌঁছে গেল কত, এক লাফে 18°C। কি তাড়াতাড়ি নামছে। আমি যদি মাঝখানে একটা যাই, 7:30টার সময় কত ছিল, 7:30টার সময় এরকম একটা জায়গায় ছিল। তাহলে 7:30টার সময় টেম্পারেচার কত ছিল, যদি এখান থেকে দেখি 22°C। 22°C। তাহলে খেয়াল করো এই গ্রাফটা, এই গ্রাফটা দুপুর 3টায় 38° ছিল, তারপরে 4:30টার দিকে 37° ছিল, তারপরে 36°তে নামছে সন্ধ্যা 6টায়, তারপর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কত তাড়াতাড়ি 7:30টার সময় 22°তে নেমে গেছে। মানে কত তাড়াতাড়ি গ্রাউন্ড সারফেস বা আর্থ সারফেস হিট রিলিজ করে দিচ্ছে, খেয়াল করো। এবং তারপরে 18°C নেমে গেছে রাত 9টার মধ্যে। এবং তারপরে 12টার সময় এটা প্রায় কত, 15°C বা 15°, হ্যাঁ 15°, একটু কম আছে, 14°C আছে, 14°C। এবং তারপর আর বেশি নামে নাই, 14°, 14°, 13° এরকম করে আছে। তারপর ড্রামাটিক্যালি নামে নাই। খেয়াল করছো? তাহলে আমরা কি বুঝতে পারি এই গ্রাফটা থেকে? এই গ্রাফটা থেকে বুঝতে পারি যে আর্থ সারফেস খুব তাড়াতাড়ি গরম হয়, এটা কিন্তু তাই বুঝতে পারি। আর্থ সারফেস খুব তাড়াতাড়ি গরম হয় এবং তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে, এটা কয়েক ঘন্টার মধ্যে এটা ঠান্ডা হয়ে টেম্পারেচার ফল করে। এইটুকু আমরা এটাতে বুঝতে পারি। আচ্ছা, ফাইন। এইটা কি ক্লিয়ার হয়েছে সবার? এই লাইনটা? হ্যাঁ, কোনো রেসপন্স জি নাই? স্যার। ক্লিয়ার হলে তো খুব ভালো। তাহলে আমরা আহ, পরের লাইনটা, আমরা এখানে জি স্যার। সব লাইন বুঝবো না, বাট এই লাইনটা যদি ক্লিয়ার হয় তাহলে অনেকটা। গ্রাউন্ড সারফেসের নেচার আমরা কি দেখলাম, শুধু এইটুকু মনে রাখো। গ্রাউন্ড সারফেসের নেচার দেখলাম, এটা খুব তাড়াতাড়ি গরম হয়, এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা। এটা কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে আমরা ঠান্ডা হওয়াটা দেখছি, গরম হওয়াটা কিন্তু দেখিনি। আমরা দেখছি যে পিক টেম্পারেচার খুব সান কি বলে ডুবে যাওয়ার সাথে সাথে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই 2-3 ঘন্টার মধ্যে, 9টার মধ্যে, মোটামুটি 6টায় সান যদি ডুবে যায়, এবং 9টার মধ্যে আমি দেখছি যে ধূপ ধাপ নেমে গেছে। 3 ঘন্টার মধ্যে অনেকখানি হিট রিলিজ করে দিচ্ছে সে। এবং সে স্টেবল পজিশনে পৌঁছায় গেছে রাত 11টার দিকে, সে স্টেবল পজিশনে, বা 11:30টার দিকে সে স্টেবল পজিশনে পৌঁছে গেছে। তো এই হলো আমাদের গ্রাউন্ড সারফেসের সিচুয়েশন। এবার আমরা চিন্তা করি যে গ্রাউন্ড সারফেস না, এবার আমরা দেখি যে আমাদের এই জায়গাটার কি ঘটনা। এই জায়গাটা, যে এই জায়গাটা যে গ্রাউন্ড এয়ার যেটাকে বলছি, গ্রাউন্ড এয়ারের কি ঘটনা, মানে এই গ্রাউন্ড সারফেসের সাথে সংলগ্ন যে বাতাস, তার কি ঘটনা। তার ঘটনা হচ্ছে 2 মিটার লেভেলের ঘটনা। 2 মিটার লেভেলের ঘটনা। এ এ কেমন আচরণ করে এবার একটু দেখি। 2 মিটার লেভেলটা কেমন আচরণ করে এবার একটু দেখি।
2 মিটার লেভেলটা। 2 মিটার লেভেলটা খেয়াল করে দেখো, এ দুপুর 3টার সময় কত ছিল? 2 মিটার লেভেলের টেম্পারেচার ছিল, তারপরে আর সারফেস সবচেয়ে গরম হয়ে গেছিল। এর টেম্পারেচার ছিল ধরো এটা যদি 25 হয় 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 6টার সময় টেম্পারেচার হয়ে গেল মোটামুটি 25 ডিগ্রি সেলসিয়াস। তারপর রাত 9টায়, আমি একটু তফাতে যাচ্ছি, রাত 9টায় 20 ডিগ্রি সেলসিয়াস। এবং তারপরে আমি দেখি রাত 12টায় যদি যাই তাহলে 15, 16, 17 ডিগ্রি সেলসিয়াস, 17 ডিগ্রি সেলসিয়াস। এবং তারপরে মোটামুটি স্টেবল এখানে এসে দাঁড়াইলো 15 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, একটা জিনিস লক্ষ্য করো, এইটা কিন্তু ধূপধাপ নামতেছে না, আবার নেমে একদম কমেও যাচ্ছে না। হ্যাঁ, যদিও এটা গ্রাউন্ড সংলগ্ন এয়ার, সেই জন্যই এরকম নেচার দেখতেছো। আরো উপরে গেলে আরো বিদঘুটে অবস্থা দেখবে। যে এটা একটা স্টাডি করি যে গ্রাউন্ড সংলগ্ন এয়ারের কি ঘটনা। এটাতে আমরা দেখতেছি যে অত হাই টেম্পারেচার উঠতেছে না, মানে আর্থ সারফেসের মতো অত গরম হয়ে যাচ্ছে না, অ্যাটমসফিয়ার টেম্পারেচার অত উঠতেছে না, এবং সেটা যে নামতেছে সেটা নামার গতিও অপেক্ষাকৃত স্লোয়ার। এটা হচ্ছে স্লোয়ার, নামার গতিটা এটার থেকে স্লোয়ার, এবং নামতে নামতেও খুব বেশি নিচে নেমে এসে যাচ্ছে। তার মানে অ্যাটমসফিয়ার একটা স্টেবল সিচুয়েশনে আছে। এবং এটার কার্ভটা দেখো, আমি যদি আরো শর্টকাট কার্ভ আঁকি, যদি আরো সিম্পল কার্ভ আঁকি, তাহলে আমি এই কার্ভটা অনেকটা এই ধরনের, আর এই কার্ভটা অনেকটা এই ধরনের। ঠিক আছে, এবার আমি আরেকটু উপরে উঠি, আর একটা দেখবো আমরা, এটা মুছে দিলাম। এবার দেখবো একদম উঁচুতে যেটা আছে 300 মিটার উঁচুতে, একদম 300 মিটার মানে প্রায় 1000 ফিট, 1000 ফিট উঁচুতে যেটা আছে সেটার কি ঘটনা ঘটতেছে। 1000 ফিট উঁচুতে মানে এই ডটেড লাইনটা, এই যে এটা খেয়াল করো, 1000 ফিট উঁচুতে যে আছে তার মধ্যে আমি কোনো উত্থান পতনই দেখতে পাচ্ছি না। খেয়াল করো, সকালবেলা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, রাত সন্ধ্যা 6টায় ছিল অলমোস্ট 21 ডিগ্রি সেলসিয়াস, রাত 9টায় 20 ডিগ্রি সেলসিয়াস, 12টায় 21 ডিগ্রি সেলসিয়াস। মনোযোগ দিয়ে খেয়াল করো, 3টায় কোন পজিশনে ছিল? এখানে 21-22 ডিগ্রি সেলসিয়াস। অদ্ভুত ব্যাপার, খেয়াল করো, 21, 22, 20 কোন চেঞ্জ আছে আদৌ? তেমন কোনো চেঞ্জই নেই টেম্পারেচারে। তার মানে উপরে উঠলে উপরের অ্যাটমসফিয়ার, যে এইখানকার অ্যাটমসফিয়ারে যে কথাটা বলতেছিলাম, উপরের অ্যাটমসফিয়ার, এই যে উপরের অ্যাটমসফিয়ার, এইটার মধ্যে টেম্পারেচারের কোনো পার্থক্যই ঘটে না। দিনের বেলাও যা, যখন গ্রাউন্ড সারফেস একদম গরম হয়ে যায়, অথচ এইখানকার টেম্পারেচার 20-22, এবং রাতের বেলা যখন গ্রাউন্ডের টেম্পারেচার প্রায় 15তে নেমে গেল, 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 15তে নেমে গেল, এইখানকার টেম্পারেচার নামার কোনো লক্ষণ নাই, 22। তার মানে দেখো, খেয়াল করো যে যত উপরে উঠতেছে তত টেম্পারেচার কোনো ভেরিয়েশনই নেই। তার মানে 1000 ফিট উপরে টেম্পারেচার, আমি কোনো দিন আর রাতের টেম্পারেচার কোনো পার্থক্যই দেখতেছি। অ্যাটমসফিয়ারের টেম্পারেচারের পার্থক্য হয় শুধুমাত্র এই যে গ্রাউন্ড এয়ারের মধ্যে ইম্প্যাক্ট বেশি। তার মানে গ্রাউন্ড এয়ারের উপর ইম্প্যাক্ট বেশি, তার কারণ হলো এটা হট সারফেসের কাছাকাছি অবস্থান করতেছে, এই জন্য। তার মানে এই একটা গ্রাফ থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। নাম্বার 1 বুঝতে পারলাম যে গ্রাউন্ড সারফেস, সলিড বস্তু, এটা খুব তাড়াতাড়ি গরম হয় এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়, এবং গরম হইলে এটা টেম্পারেচারও বেশি হায়ার হয় অ্যাটমসফিয়ার থেকে, এবং ঠান্ডা হইলে এটা টেম্পারেচারও বেশি লোয়ার হয় অ্যাটমসফিয়ার থেকে। তারপর আমরা গ্রাউন্ড এয়ারের কথা চিন্তা করলাম, এইবার এর সংলগ্ন বায়ুর কি অবস্থা। এর সংলগ্ন বায়ু দেখলাম যে এর সংলগ্ন বায়ুটা গরম হয়, ঠিকই গরম হয়, কিন্তু এটার মতো এত উচ্চ তাপমাত্রা হয় না, গ্রাউন্ড সার্ফেসের মতো এত উচ্চ তাপমাত্রায় গরম হয় না, আর একটু কম গরম হয়। এবং গ্রাউন্ড সার্ফেসের মতো রাতের বেলা তো ঠান্ডাও হয় না, আর একটু কম ঠান্ডা হয়, এটা আমরা দেখলাম। ঠিক আছে, আর এইটা যখন দেখলাম সেখানে অদ্ভুত ব্যাপার দেখলাম। এটা যখন দেখলাম তখন দেখলাম যে দিনের বেলাও গরম হয় না, রাতের বেলাও ঠান্ডা হয় না। দিনের বেলাও যা টেম্পারেচার দেখি, রাতের বেলাও তা টেম্পারেচার দেখি। তার মানে এটার গ্রাফ অনেকটা সরল রেখা, এটার গ্রাফ অনেকটা সরল রেখা।
তার মানে আমি যদি গ্রাফ আবার আঁকি, আমি যদি কি বলে গ্রাউন্ড সারফেসের কথা আঁকি, তাহলে এটার কার্ভ এরকম। আমি যদি কি বলে গ্রাউন্ড এয়ারের কথা আঁকি, তাহলে এইটার গ্রাফটা অনেকটা আরেকটু শ্যালো, ওখানে ভালো আঁকা। এটা আরেকটু কম কম স্লোপ। আর যদি আমি একদম টপ অ্যাটমসফিয়ারের উপরে দেখি, তাহলে এটা অলমোস্ট সরল রেখা। তারপর টেম্পারেচার কোনো পার্থক্য হচ্ছে না। এখানে টেম্পারেচার গ্রাউন্ড সারফেসে টেম্পারেচার ব্যাপক পার্থক্য হচ্ছে, আর গ্রাউন্ড সারফেস সংলগ্ন এয়ারের টেম্পারেচার পার্থক্য হচ্ছে, কিন্তু এটার মতো অত তীব্র না, এটার মতো অত একেবারেই হয় না তা না। তাহলে বুঝতে পারতেছো? আর আমরা যেহেতু এই হাইট লেভেলে বিচরণ করি বেশি, মানুষ তো এখানেই ঘোরাঘুরি করে বেশি, 2 মিটারের নিচে হাইট মানুষের, হ্যাঁ, এই অঞ্চলটাতে ঘোরাফেরা করে বেশি। কাজেই ইম্প্যাক্টটা কিন্তু গ্রাউন্ড এয়ারের ইম্প্যাক্টটা কিন্তু মানুষের উপর ব্যাপক। গ্রাউন্ড এয়ারের ইম্প্যাক্ট অনেক বেশি মানুষের উপর। তাহলে আশা করি এটা এই স্লাইডটা বুঝতে পারছো। ক্লিয়ার হচ্ছে সবার এই স্লাইডটা? হ্যাঁ, কোনো রেসপন্স নাই কেন? স্যার জি স্যার। এটা ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। এটা যদি ক্লিয়ার হয়, তাহলে তুমি এর পরের চ্যাপ্টারটা সাথে, আমরা পরের চ্যাপ্টার এনভায়রনমেন্টের সাথে মানুষের সম্পর্ক তৈরি করব। এনভায়রনমেন্টের সাথে যখন মানুষের সম্পর্ক তৈরি করব, তখন এইগুলা জানাটা খুব জরুরি হয়ে যাবে। তোমরা কাইন্ডলি এই স্লাইডটা নিয়ে বা এটা নিয়ে একটু চিন্তা করো, যে এটা জাস্ট তুমি এটা বুঝছো, এখন মনে হচ্ছে তুমি বুঝছো, জাস্ট 1 ঘন্টা পরে কিন্তু তুমি ভুলে যাবে। ট্রুলি আমি যখন পড়ছি তখন আমিও ভুলে যেতাম। হ্যাঁ, সেজন্য আমি বুঝি যে 1 ঘন্টা পরে তুমি ভুলে যাবে। যেহেতু যাতে না ভুলো, সেই জন্য একটু চর্চার মধ্যে রাখো। এই ছবিটা সামনে রাখো এবং ডিসক্রাইব করার চেষ্টা করো নিজে নিজে, এই ছবিটার এই কার্ভটা কি বলছে, এই কার্ভটা কি বলছে, এই কার্ভটা। আমরা 3টা কার্ভ বলছি, 300 মিটারের কার্ভ, 2 মিটারের কার্ভ এবং গ্রাউন্ড সারফেসের গ্রাউন্ড সারফেসের কার্ভ। এই 3টা নিয়ে আমরা আলোচনা করছি, এবং তাতে আমরা কিছু কিছু জিনিস ক্লিয়ার হয়ে গেছে আমাদের। এরপর আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইড, আজকে একটা স্লাইড করতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কেন খারাপ হচ্ছে? কারণ এই স্লাইডে অনেক কিছু বোঝার আছে, এই জন্য। এরপরেরটাও আজকে আমরা বেশি পড়বো না, এই 2টা স্লাইডই পড়বো, মেবি 2টা স্লাইড আর 3টা স্লাইড। এইটা এইটা আমি পড়াই। এবার আসো হিউমিডিটি সংক্রান্ত বিষয়। এই হিউমিডিটি সংক্রান্ত বিষয়ের সাথে টেম্পারেচার রিলেটেড, কিন্তু অদ্ভুত ব্যাপার। কারণ আমরা জানি টেম্পারেচারের সাথে হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি রিলেটেড। তো টেম্পারেচারের সাথে রিলেটিভ হিউমিডিটি রিলেটেড, সেই জন্য আমাকে একই জিনিস আবার আঁকতে হবে। আমি আঁকলাম, এটা হচ্ছে গ্রাউন্ড সারফেস। এটা কিন্তু আরো বেশি বোঝার আছে, এটাই কিন্তু আরো বেশি বোঝার আছে মাইন্ডে। ওকে, এখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে পানি আছে, গাছ আছে, গাছ আছে, এরকম একটা বিষয়। ওকে, এটা এটা হচ্ছে গ্রাউন্ড সারফেস, এটা হচ্ছে গ্রাউন্ড এয়ার, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার। ওকে, আর এটা হচ্ছে দিনের বেলা সূর্য উঠছে, তার মানে এটা আমরা রাতের বেলা কি ঘটতেছে সেটাও আঁকতে হবে। ওকে, দিনের বেলা আমরা আবার আসি, এটা বোঝার আগে আবার একটু হিউমিডিটিটা একটু বোঝার চেষ্টা করি। হিউমিডিটি, বিশেষ করে রিলেটিভ হিউমিডিটি আর অ্যাবসলিউট হিউমিডিটি আবার আমাকে রিকল করতে হবে। তোমরা, আমি গত ক্লাসের আগের ক্লাসে সম্ভবত হিউমিডিটি করছি, তারপরে আমার ধারণা হিউমিডিটি আর একটু চর্চা করার ব্যাপার আছে। হিউমিডিটি, হিউমিডিটি, অ্যাবসলিউট হিউমিডিটি, অ্যাবসলিউট হিউমিডিটি, আর একটা আছে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, আর একটা আছে হচ্ছে স্যাচুরেশন হিউমিডিটি। আমি আবার এটাকে কল করতেছি আনফরচুনেটলি, বিকজ এটা না বুঝলে হিউমিডিটি একদম বোঝা যাবে না। আর আমার ধারণা অনেকেই এই অ্যাবসলিউট, রিলেটিভ এবং স্যাচুরেশন হিউমিডিটি আবার ভুলে গেছে, যদিও আমি গত ক্লাসের আগের ক্লাসে পড়ছি। তোমরা যদি ক্লাসে আবার একটু রিপিট করো, আবার একটু পড়ো বাসায়, তাহলে এটা মাথার মধ্যে গেঁথে যাবে, তাহলে কাঁদবে না জীবনে। অ্যাবসলিউট হিউমিডিটি হচ্ছে একটা একক ভলিউমের মধ্যে কি পরিমাণ জলীয় বাষ্প বাতাসের মধ্যে আছে। যেমন 10 ফিট বাই 10 ফিটের একটা রুম, একটা চেম্বার রাখলাম, 10 ফিট বাই 10 ফিটের চেম্বার, 3 মিটার বাই 3 মিটারের একটা চেম্বার রাখলাম, এর মধ্যে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, এটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। ওকে, অ্যাবসলিউট হিউমিডিটি প্রকাশ করে গ্রাম পার মিটার কিউব। এটা গেল অ্যাবসলিউট হিউমিডিটি।
রিলেটিভ হিউমিডিটি ইজ সামথিং এলস। রিলেটিভ হিউমিডিটি হচ্ছে, রিলেটিভ হিউমিডিটি বলার আগে আমি সরি, স্যাচুরেশন হিউমিডিটি আমাকে ডিসক্রাইব করতে হবে। স্যাচুরেশন মানে হচ্ছে সম্পৃক্ত হিউমিডিটি। সম্পৃক্ত কি? সম্পৃক্ত হচ্ছে বাতাস বা পানি। আমি আগে সম্পৃক্ত দ্রবণ নিয়ে আলোচনা করি, যেটা তোমরা পড়ছো অলরেডি। একটা গ্লাসের মধ্যে আমি চিনি গোলাবো, চামচে করে আমি চিনি ঢালতেছি, দেখা যাবে যে চিনি জমা শুরু করছে, এখানে গলে গেছে প্রথম দিকে, তারপরে যতই ঢালি জমতেছে। তার মানে আমি ধরে নিতে পারবো যে এই দ্রবণটা, এখানে যে দ্রবণটা আছে, সেই দ্রবণটা সম্পৃক্ত বা স্যাচুরেটেড, অলরেডি স্যাচুরেটেড। এখন এই স্যাচুরেশনের ব্যাপারটা আরেকটা মজার জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে টেম্পারেচার। এই গ্লাসের পানির টেম্পারেচার যদি আমি কোনোভাবে বাড়াই দিতে পারি, বা নিচে একটা চুলা জ্বালাই, এটা ধরো স্টিলের গ্লাস, আমি নিচে যদি একটা চুলা জ্বালাই, তাহলে আমি দেখবো যে টেম্পারেচার হাই হয়ে যাবে। তখন এইখানে যে জমে ছিল যেই চিনিগুলা, সেগুলো গলা শুরু করছে, চিনিগুলো আবার গলা শুরু করছে। তার মানে কি হলো? আগে গলাতে পারতেছিল না, এখন টেম্পারেচার হাই হয়েছে, এখন গলাতে পারছে। তার মানে এই পানিটার ক্যাপাসিটি বেড়ে গেছে, বা চিনি ধারণ ক্ষমতা বেড়ে গেছে, চিনি গোলানো অবস্থায় ক্যারি করার ধারণ ক্ষমতা বেড়ে গেছে এই পানিটার। কিসের জন্য? টেম্পারেচার হায়ার হওয়ার কারণে। এটা বায়ুর ক্ষেত্রেও প্রযোজ্য। আমার বাতাসের টেম্পারেচার যদি হাই করি, তাহলে এ আরো বেশি বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। ঠিক আছে, আগে যা পারতো আরো বেশি জলীয় বাষ্প সে ধারণ করতে পারে। সেই জন্য টেম্পারেচারের সাথে রিলেটেড। সেই জন্য স্যাচুরেশন হিউমিডিটি যখন আমি বর্ণনা করব বা বলবো বা ব্যাখ্যা করব, তখন আমাকে টেম্পারেচারের কথাটা বলতে হয়। স্যাচুরেশন হিউমিডিটি মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট টেম্পারেচারে, এই কথা বলতে হয়। হ্যাঁ, কোন একটা নির্দিষ্ট টেম্পারেচারে কোন একক ভলিউমের বাতাস কি পরিমাণ জলীয় বাষ্প ক্যারি। তাহলে এইটুকু জলীয়, এইটার মধ্যে যদি ধরো এটার মধ্যে গ্রাম পার মিটার কিউবে বলে, আমরা অ্যাবসলিউট হিউমিডিটি জানছিলাম গ্রাম পার মিটার কিউব। ধরো এই রুমটার মধ্যে 3 মিটার বাই 3 মিটার বাই 3 মিটার রুমের মধ্যে মনে করো 100 গ্রাম জলীয় বাষ্প আছে পার মিটার কিউবে। হ্যাঁ, মনে করো আমি ক্যালকুলেট করছি। আমি যদি এটা স্যাচুরেশন হিউমিডিটি ধরি, তাহলে দেখা যাবে স্যাচুরেশন হিউমিডিটি আসলে 100 না। স্যাচুরেশন হিউমিডিটি আসলে এর ক্যাপাসিটি, এই বাতাসের ক্যাপাসিটি দেখা গেল 200 গ্রাম। এর ক্যাপাসিটি দেখা গেল 200 গ্রাম পার মিটার কিউব, অথচ আছে 100 গ্রাম। তার মানে অর্ধেকটা পূর্ণ আছে, রাইট? এটুকু তো গেস করতে পারি। তার মানে অর্ধেকটা ফিল আপ অবস্থায় আছে, আরো অর্ধেকটা ফাঁকা আছে, যেখানে সে আরো জলীয় বাষ্প ক্যারি করতে পারবে। তার মানে আমি বুঝতে পারি যে স্যাচুরেশন হিউমিডিটি, 200 গ্রাম, অথচ এটার অ্যাবসলিউট হিউমিডিটি হচ্ছে 100 গ্রাম। তার মানে দাঁড়ানো হলো এই জায়গার বাতাসটা আরো 100 গ্রাম, আমি বিয়োগ দিলেই পাই, আরো 100 গ্রাম জলীয় বাষ্প পার মিটার কিউবে ক্যারি করতে পারে। মানে প্রতি মিটার কিউব আয়তনে আরো 100 গ্রাম সে ক্যারি করতে পারে। ওকে, তার মানে রিলেটিভ হিউমিডিটি কত হবে? রিলেটিভ হিউমিডিটি ইকুয়াল টু অ্যাবসলিউট হিউমিডিটি ডিভাইডেড বাই স্যাচুরেশন হিউমিডিটি। বা অন্য কথায় বললে আমরা বলি যে রিলেটিভ হিউমিডিটি হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি এবং স্যাচুরেশন হিউমিডিটির রেশিও। আরো ক্লিয়ার করে যদি বলি, তাহলে বলি যে এটা হচ্ছে বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই বাতাসটা কি পরিমাণ জলীয় বাষ্প ম্যাক্সিমাম ক্যারি করতে পারে, তার রেশিও। তার মানে অ্যাবসলিউট হিউমিডিটি ডিভাইডেড বাই স্যাচুরেশন হিউমিডিটি। অন্য কথা, অ্যাবসলিউট হিউমিডিটি ডেফিনেশন ডিভাইডেড বাই স্যাচুরেশন হিউমিডিটি ডেফিনেশন। আমি যদি ডেফিনেশন নিয়ে বলি, তাহলে বলবো যে কি পরিমাণ জলীয় বাষ্প আছে আর কি পরিমাণ জলীয় বাষ্প সে ধারণ করতে পারে, এই দুইটার রেশিওই হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। এটা যেহেতু পার্সেন্টেজে প্রকাশ করে, সেই জন্য এটার সাথে 100 গুণ দেওয়া হয়। তাহলে এখন তার মানে আমি এই রুমটার রিলেটিভ হিউমিডিটি বের করতে গেলে আমাকে বের করতে হবে কি অ্যাবসলিউট হিউমিডিটি, মানে হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি 100। তার মানে আছে হলো 100 ডিভাইডেড বাই রিলেটিভ স্যাচুরেশন হিউমিডিটি কত, স্যাচুরেশন ম্যাক্সিমাম ওই টেম্পারেচারে ক্যারি করতে পারে 200, ডিভাইডেড বাই 200, এককে কাটা গেল, ইনটু 100 পার্সেন্টেজ, যেহেতু প্রকাশ করি 100। তো এটা আমি 100 কাটলাম, 00 কাটলাম,
2 দিয়া ভাগ দিলাম 150, তার মানে আমি প্রকাশ করব পার্সেন্টেজে, তো 50%। তাহলে আমি তখন বলবো যে এই রুমটা রিলেটিভ হিউমিডিটি হলো 50%। তার মানে দাঁড়ায়, এই কথাটাতে আমি বুঝতে পারি যে আরে 50% ওয়াটার ভেপার দিয়ে ভর্তি আছে, আরো 50% সে ক্যারি করতে পারে, আরো 50% সে ক্যারি করতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, 50% সে ক্যারি করতে পারে। এবার আসো কি বলে, এই যে 50% ক্যারি করতে পারে, এই ক্যারি করার ঘটনা বা আমি যদি স্যাচুরেশনের দিকে তাকাই, স্যাচুরেশন হিউমিডিটির দিকে তাকাই, এইটা ধরো এই ঘটনাটা ঘটছিল 25°C তাপমাত্রা। এখন আমি টেম্পারেচার দিলাম বাড়ায়, আরো জটিল করে ফেললাম ঘটনাটা। তাহলে কি হবে, স্যাচুরেশন হিউমিডিটি কিন্তু বেড়ে যাবে। তার মানে আগে 25°C তাপমাত্রায় যদি 200 গ্রাম জলীয় বাষ্প ক্যারি করতে পারতো, এখন আমি 10°C টেম্পারেচার বাড়ায় 35°C টেম্পারেচার করে দিলাম, 35°C টেম্পারেচার করে দিলাম। হোয়াট উইল হ্যাপেন, এর ক্যাপাসিটি বেড়ে যাবে। আগে 200 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারতো, মেবি এখন 400 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে পার মিটার কিউব। 400 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে, হয়তো দেখা গেল টেম্পারেচার 10 ডিগ্রি বাড়ানো। তাহলে 10 ডিগ্রি বাড়ানোর ফলে রিলেটিভ হিউমিডিটি কত হবে? তাহলে আবার হিসাব করি, রিলেটিভ হিউমিডিটি তখন হবে 35 ডিগ্রি টেম্পারেচারের রিলেটিভ হিউমিডিটি হবে 400, সরি আমি একটু বুঝতে হবে, কত অ্যাবসলিউট হিউমিডিটি 100 ডিভাইডেড বাই স্যাচুরেশন হিউমিডিটি 35 ডিগ্রিতে হয়েছে হলো 400 গুণ 100। তার মানে কত দাঁড়ালো, 0 কেটে দিলাম, 25। তার মানে পার্সেন্টেজে প্রকাশ করবো 25%। তার মানে কি দাঁড়ালো খেয়াল করো, এটা ছিল 25 ডিগ্রি টেম্পারেচারে ছিল, 25 ডিগ্রি টেম্পারেচারে ছিল 50% রিলেটিভ হিউমিডিটি। 35 ডিগ্রি টেম্পারেচারে রিলেটিভ হিউমিডিটি হয়ে গেল 25%। তার মানে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে রিলেটিভ হিউমিডিটি কি হলো, কমে গেল। তার মানে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে রিলেটিভ হিউমিডিটি কমে, কেন কমে? কারণ বাতাসের ক্যাপাসিটি বেড়ে যায়, বাতাস বেশি ধারণ করতে পারে, তার মানে রিলেটিভ হিউমিডিটি কমে যাবে। আর টেম্পারেচার যত হাই করবো রিলেটিভ হিউমিডিটি তত কমবে, টেম্পারেচার যত লো করবো রিলেটিভ হিউমিডিটি তত বাড়বে। তার মানে টেম্পারেচার যদি আমি এটা কমাই দিতাম, যদি 15 ডিগ্রি করতাম, তাহলে মেবি এটা রিলেটিভ হিউমিডিটি হয়ে যেত মেবি, মনে করো 70%, মেবি হতো। তারপরে বেড়ে যেত রিলেটিভ হিউমিডিটি, কারণ এর ক্যাপাসিটি কমে গেছে, ধারণ ক্ষমতা কমে গেছে। কাজে পার্সেন্টেজে প্রকাশ করলে এই ভ্যালুটা বেড়ে যাবে। এই ম্যাথমেটিক্সটা কি বুঝছো তোমরা? হুম, জি স্যার। সত্যি সত্যি জি স্যার। এটা কিন্তু আমি এই এবার যে 2বারের মতো ডেসক্রাইব করলাম অ্যাবসলিউট হিউমিডিটি। কাইন্ডলি আবার বাসায় যাই দেখবা, মানে ক্লাস শেষের পর আবার দেখবা, এটা বারবার দেখতে হয়, নাহলে মাথার মধ্যে গাঁথতেই হবে তোমাকে এটাকে। তুমি যদি সত্যি সত্যি ক্লাইমেট নিয়ে আর্কিটেকচারে কাজ করতে চাও বা ক্লাইমেটকে কনসিডার করে ডিজাইন করতে চাও, ইট ইজ এ মাস্ট, এই ঘটনাটা বোঝা মাস্ট। হ্যাঁ, what is absolute humidity, what is relative humidity, what is saturation humidity, and what is the relation between humidity and temperature, এইটা মাস্ট বোঝা। এই জন্য অঙ্ক করে আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি এটা বুঝতে পারছো যে রিলেটিভ টেম্পারেচারের সাথে রিলেটিভ হিউমিডিটি সম্পর্ক। রিলেটিভ হিউমিডিটি, টেম্পারেচার যত বাড়াবো রিলেটিভ হিউমিডিটি তত কমবে, টেম্পারেচার যত কমাবো রিলেটিভ হিউমিডিটি তত বাড়বে। এখন আসো আমাদের মূল পড়াশোনায় আসো, যে একটা সাইটের মধ্যে কি ঘটবে। একটা সাইট যদি আমি কত বাজে সাইটটা আঁকলাম, সাইট আঁকে আর ভুলে যাই। সাইটটা আঁকতেছি, একটা পুকুরও আঁকছিলাম, হ্যাঁ, গাছপালা আছে, ওকে, সূর্য উঠছে, সান, তারপরে এটা হচ্ছে আর্থ সারফেস, এটা হচ্ছে গ্রাউন্ড সারফেস, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, আর এইটা তো তোমরা জানোই মাটি। ওকে, মাটি বা আর্থ। ওকে, আর্থ। ওকে,
সূর্য উঠছে, হোয়াট উইল হ্যাপেন? আমি টেম্পারেচার থেকে শুরু করব। সূর্য উঠছে, তার মান দাঁড়াচ্ছে আর্থ সারফেস যেহেতু সলিড, এটা গরম হয়ে যাবে। আমি দিনের বেলার কথা বলতেছি, আবার বলতেছি, আমি ডে টাইমের কথা বলতেছি। নাইট টাইমের জন্য আবার একটা ছবি আছে, ডে টাইমের কথা বলতেছি। ডে টাইমে সূর্য উঠছে, সোলার রেডিয়েশন এসে আর্থ সারফেস পড়ছে, অ্যাটমসফিয়ার ভেদ করেই আসছে, ফাইন। কিন্তু আর্থ সারফেস যেহেতু সলিড, এটা আগে গরম হয়ে যাবে। আর্থ সারফেস গরম হবে, এটা আমরা প্রমাণ করে দিচ্ছি গ্রাফ দিয়ে। ওকে, আর্থ সারফেস গরম হয়ে গেল, তখনও অ্যাটমসফিয়ার টেম্পারেচার লো, তার মানে হিট এদিক থেকে এইদিকে প্রবাহিত হবে। এবং আমরা জানি যেহেতু অ্যাটমসফিয়ার অন্তরক পদার্থ টাইপের, যেহেতু এই দিকটা বেশি গরম হবে, মানে আর্থ সারফেস সংলগ্ন যে বায়ুটা, এটা বেশি গরম হবে, এইটা কম গরম হবে। এই জায়গাটা কম গরম হবে, এই জায়গাটা বেশি গরম হবে। ওকে, যেহেতু এটা আর্থ সারফেস বা গরম বস্তুর কাছাকাছি, ঠিক আছে। এখন এইটার ইম্প্যাক্ট হিউমিডিটিতে কি করবে খেয়াল করো। এইটার তো অ্যাটমসফিয়ার আছে, এটার মধ্যে জলীয় বাষ্প আছে, তাহলে এই জায়গাটার টেম্পারেচার যদি হাই হয় তাহলে কি হবে? এই জায়গার টেম্পারেচার হাই হলে কি হবে তোমরা একজন বলো। এই জায়গার টেম্পারেচার হাই হলে কি হবে? রিলেটিভ হিউমিডিটি কি হবে? কে ট্রাই করবে? স্যার কমবে। এক্সিলেন্ট। এইটা তার মানে এই জায়গাটা রিলেটিভ হিউমিডিটি কমে যাবে। এই জায়গাটা ততক্ষণে কিন্তু এই জায়গার উপর ইম্প্যাক্ট করবে না, তাই না? যেহেতু এটা অন্তরক পদার্থ, সেহেতু টেম্পারেচার তো এখানে আর বাড়ে নাই। আমরা তো দেখছি উপরের দিকে টেম্পারেচার একদমই বাড়ে না, তো একদম রাত দিন সবসময় সমান থাকে। তার মানে এইখানকার উপরে ইম্প্যাক্টটা বেশি পড়বে, এইখানে টেম্পারেচার বাড়তে থাকবে, এবং এইখানে টেম্পারেচার বাড়লে এখানে রিলেটিভ হিউমিডিটি কমে যাবে। তার মানে রিলেটিভ হিউমিডিটি এই 2 মিটার লেভেলের এই গ্রাউন্ড এয়ারের মধ্যে যদি বলি, গ্রাউন্ড এয়ারের রিলেটিভ হিউমিডিটি কমবে, রাইট? একমত সবাই আশা করতেছি। যেহেতু টেম্পারেচার বাড়ছে, এই সংলগ্ন রিলেটিভ হিউমিডিটি কমবে, ফাইন। এবার আসো, রিলেটিভ হিউমিডিটি কমলে কি হবে? স্যার কি হবে? ইভাপোরেশনের চান্স বেড়ে যাবে। ওরে বাবা, তুমি তো একদম অ্যাডভান্স কথা বলা শুরু করে দিচ্ছ, ভেরি গুড। রিলেটিভ হিউমিডিটি কমে গেলে, এটা আমরা কিন্তু, তার মানে তুমি পড়ালেখাটা আগে ধরতে পারছো, আগের পড়ালেখাগুলা ধরতে পারছো, এক্সিলেন্ট। রিলেটিভ হিউমিডিটি যদি কমে যায়, তার মানে বাতাসে, সেটা মিন করে হলো বাতাসে জলীয় বাষ্পর ঘাটতি আছে, বা বাতাসের ক্যাপাসিটি বেড়ে গেছে, বাতাসের জলীয় বাষ্পর ক্যাপাসিটি বেড়ে গেছে। তার মানে এটা ইভাপোরেশনকে কি বলে, উৎসাহিত করবে বা অ্যাক্সিলারেট করবে, ইভাপোরেশনকে অ্যাক্সিলারেট করবে। বা তার কারণ কি, আগে একটা গ্লাস ভর্তি ছিল, আগে এরকম অবস্থায় ছিল, এখন এরকম অবস্থায় হয়েছে, তার মানে এই বাতাসটা আরো বেশি ক্যারি করতে পারে জলীয় বাষ্প, তার মানে জলীয় বাষ্প হওয়ার প্রবণতাটাও বেড়ে যাবে। আর যদি এটা ফিল আপ থাকে, তাহলে তুমি যতই জলীয় বাষ্প তৈরি করো না কেন, এটা কিন্তু কনডেনসেশন হবে বা জমে যাবে। আর যেহেতু ফাঁকা আছে, যেহেতু বাতাস যেহেতু ক্যারি করতে পারে, সেহেতু ইভাপোরেশন প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে। ইভাপোরেশন প্রক্রিয়া মানে হচ্ছে পানি জলীয় বাষ্পে পরিণত হওয়া, ঠিক আছে। এখন পানি জলীয় বাষ্পে পরিণত হতে গেলে কি ঘটনা ঘটতে হবে? যেখানে ওয়াটার সোর্স আছে, সেখান থেকেই তো এই ঘটনাটা ঘটবে। ওয়াটার সোর্স আমাদের এনভায়রনমেন্টে আছে হচ্ছে গাছ, গাছ হচ্ছে আমাদের ওয়াটার সোর্স। আর যদি পানির ইয়া থাকে, তাহলে পানি হবে হচ্ছে আমাদের ওয়াটার, তার মানে এখান থেকে ইভাপোরেট করবে। আমরা জানি গাছ থেকে প্রস্বেদন প্রক্রিয়া পানি বেরোয় সবসময়, প্রস্বেদন প্রক্রিয়া, আর এখান থেকে তো পানি বেরোয়। তো তার মানে ইভাপোরেশন ঘটতে থাকবে, ঠিক আছে। ইভাপোরেশন ঘটলে যেটা হবে, অ্যাবসলিউট হিউমিডিটি বাড়বে না কমবে? এর আগ পর্যন্ত কিন্তু অ্যাবসলিউট হিউমিডিটি ইকুয়াল ছিল, এখন বলো আমাকে অ্যাবসলিউট হিউমিডিটি বাড়বে না কমবে? বাড়বে। অ্যাবসলিউট হিউমিডিটি বাড়বে। অ্যাবসলিউট হিউমিডিটি আর কিচ্ছু না, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। রিলেটিভ হিউমিডিটি টেম্পারেচারের সাথে রিলেটেড, হিউমিডিটি কমতে পারে, টেম্পারেচার বাড়লে রিলেটিভ হিউমিডিটি কমবে, টেম্পারেচার কমলে রিলেটিভ হিউমিডিটি বাড়বে, কিন্তু অ্যাবসলিউট হিউমিডিটি কিন্তু তখনও সমান থাকবে। কিন্তু যেহেতু এইখানে ইভাপোরেশন ঘটছে, সেহেতু অ্যাবসলিউট হিউমিডিটি বা বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাবে। তার মানে এই ইভাপোরেশন জনিত কারণে অ্যাবসলিউট হিউমিডিটিও বাড়তে থাকবে। এই অঞ্চলটার কথা বলতেছি, হ্যাঁ, অ্যাবসলিউট হিউমিডিটি বাড়তে থাকবে।
এখন আরেকটু মজার ব্যাপার শুনুন, অ্যাবসলিউট হিউমিডিটি বাড়লে কি হবে? এবার বলো, অ্যাবসলিউট হিউমিডিটি বাড়লে কি হবে? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, এটার উপর এটার কি ইম্প্যাক্ট রিলেটিভ হিউমিডিটির উপর নাই? খেয়াল করো, রিলেটিভ হিউমিডিটি ইকুয়াল টু অ্যাবসলিউট হিউমিডিটি ডিভাইডেড বাই স্যাচুরেশন হিউমিডিটি ইনটু 100। তুমি বললাই মাত্র যে ইভাপোরেশন প্রক্রিয়া ঘটে। ইভাপোরেশন প্রক্রিয়া ঘটা মানে বাতাসে এক্সট্রা জলীয় বাষ্প অ্যাড হবে। এক্সট্রা জলীয় বাষ্প অ্যাড হওয়া মানে অ্যাবসলিউট হিউমিডিটি বেড়ে যাওয়া। অ্যাবসলিউট হিউমিডিটি বেড়ে যাওয়া মানে এইটার ভ্যালু বেড়ে যাওয়া। লুক অ্যাট দিস, এটার ভ্যালু বাড়লে কি হয়? এটার ভ্যালু বাড়লে কি রিলেটিভ হিউমিডিটি বাড়ে না কমে? কমবে। বাড়বে। বাড়বে। তারপর উপরেরটা তো এটা তো উপরেরটা। তো অ্যাবসলিউট হিউমিডিটি যদি বেড়ে যায় তো রিলেটিভ হিউমিডিটি এখানে বাড়বে। তার মানে সাইটের মধ্যে কি মজার মজার ঘটনা ঘটে খেয়াল করে দেখছো? টেম্পারেচারের ঘটনা ঘটে, সেই টেম্পারেচার আবার বাতাসে ঘুরে বেড়ানো জলীয় বাষ্পের উপর ইম্প্যাক্ট ফেলে বা ওয়াটার ভেপারের উপর ইম্প্যাক্ট ফেলে। সেই ওয়াটার ভেপারের কত কাণ্ড কারখানা হয়, একবার রিলেটিভ হিউমিডিটি কমে যায় টেম্পারেচার বাড়ানোর কারণে, সেই জন্য অ্যাবসলিউট হিউমিডিটি বেড়ে যায় বা ইভাপোরেশন প্রক্রিয়া ঘটে এবং অ্যাবসলিউট হিউমিডিটি বেড়ে যায়। আবার অ্যাবসলিউট হিউমিডিটি বাড়ার ফলে আবার রিলেটিভ হিউমিডিটি আবার বেড়ে যায়। তার মানে এই ঘটনাগুলা সাইটের মধ্যে ঘটতে থাকে। ওকে, এইখানে এই ছকটার মধ্যে এই লেখাতে তাই বলা আছে, এই ছকের মধ্যে যেটা বলা হয়েছে গ্রাউন্ড মানে হচ্ছে গ্রাউন্ড সারফেসে আর 2 মিটার লেভেলে কি হয়। গ্রাউন্ড সারফেস মানে মানে গ্রাউন্ড এয়ারে, এটা করি গ্রাউন্ড এয়ার কথাটা বললে বেটার হবে। এটা হচ্ছে গ্রাউন্ড এয়ারে কি ঘটনা ঘটে আর গ্রাউন্ড এয়ারের উপরে 2 মিটার লেভেলে কি ঘটনা ঘটে। গ্রাউন্ড এয়ারে টেম্পারেচার হাই হয়, আমরা দেখছি যে গ্রাউন্ড এয়ারে টেম্পারেচার হাই হয়, এখানকার টেম্পারেচার হাই। ওকে, সত্যি কথা, দিনের বেলা, হ্যাঁ, ডে টাইম, দিনের বেলা গ্রাউন্ডের টেম্পারেচার হাই হয়, তখনও উপরের টেম্পারেচার বা 2 মিটার লেভেলের উপরের টেম্পারেচার লোয়ার থাকে। 2 মিটার টেম্পারেচার লোয়ার, 2 মিটার উপরের টেম্পারেচার লোয়ার থাকে। আবার 2 মিটার সবচেয়ে বেশি এফেক্টেড হয়, 2 মিটার পর্যন্ত সবচেয়ে বেশি এফেক্টেড হয়। ওকে, তো 2 মিটারের নিচেকে আমরা বলি গ্রাউন্ড এয়ার, অ্যাট গ্রাউন্ড, বা এখানে বলতেছে অ্যাট গ্রাউন্ডে কি হয়, আর 2 মিটার লেভেলে যায় বা 2 মিটার লেভেলের উপরে যায়। তো এখানকার টেম্পারেচার হাই হয়, এখানকার টেম্পারেচার ততক্ষণে লোয়ার থাকে। রিলেটিভ হিউমিডিটির ক্ষেত্রে এখানকার রিলেটিভ হিউমিডিটি কমে যায়, সত্যি কথা কমে যায়, এবং এখানকার রিলেটিভ হিউমিডিটি স্টিল হায়ার থাকে। উপরের রিলেটিভ হিউমিডিটি এটার চেয়ে হায়ার থাকে। ওকে, কারণ এর তো কমে নাই, এই জায়গায় না কমছে, ঠিক আছে। তারপর অ্যাবসলিউট হিউমিডিটি, যথারীতি অ্যাবসলিউট হিউমিডিটি হাই হয়, আর ততক্ষণে উপরেরটা ঠিকই লোয়ার থাকে। তাহলে উপরে নিচের পার্থক্য কি হয় সেটা আমরা বোঝার চেষ্টা করলাম এই এই ঘটনা দিয়ে, যে আমাদের এটা হলো আর্থ সারফেস, এটা হলো আমাদের আমাদের এলাকা, এখানে মানুষ রাখলাম আপনি, তারপরে আমাদের এলাকাটা এই জায়গাটা 2 মিটার লেভেল, এই জায়গাটা হচ্ছে আমাদের এলাকা, এখানে আমরা বিচরণ করি, এটা হচ্ছে আমাদের আর্থ সারফেস। আমরা এইখানকার ঘটনাটা জানলাম, এই জায়গার ঘটনাটা জানলাম, এখানে কি ঘটে। হ্যাঁ, হিটের ব্যাপারে কি ঘটে প্রথমে জানছিলাম, তারপরে ভাবলাম হিউমিডিটি সংক্রান্ত ঘটনা কি ঘটে। এখন আরো আরেকটা ব্যাপার, উইন্ড এখানে একটা বিশাল রকম কাজ করে। উইন্ড, বাতাস, এই যে আমরা এতক্ষণ কথা বলতেছি এটা বাড়বে ওটা কমবে, এটা বাড়বে এটা কমবে, এইটা যদি উইন্ড স্থির থাকে বা স্থির থাকে তাহলেই এই সূত্রটা সুন্দরভাবে মেনে চলবে। আর যখন বাতাস এসে সবকিছু লন্ডভন্ড করে দেবে তখন এই সূত্র কিন্তু ভজঘট হয়ে যাবে। কারণ এইখানকার টেম্পারেচার বাড়ছিল, বাতাস এসে সেই হায়ার টেম্পারেচারের বাতাসকে নিয়ে যে মেবি লোয়ার টেম্পারেচারের বাতাস নিয়ে আসছে, তখন ওইটা আবার গরম হবে, আবার এটা এই ঘটনাটা অনবরত চলতে থাকবে। তার মানে বাতাস এই ঘটনাটাকে অনেকটা কি বলে এরকম ছকে বাঁধা ঘটনা হিসাবে ঘটতে দেয় না বাতাস। এয়ার মুভমেন্ট যেটা, তো বাতাসেরও ভূমিকা আছে এখানে। হ্যাঁ, যে হিউমিডিটি বাড়া কমার সাথে বাতাসেরও একটা বড় ভূমিকা আছে, যে কারণ এখানে আমি বলতেছি টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়লে হিউমিডিটি বাড়বে। এখন বেশি হিউমিডিটি কমবে, আবার এখান থেকে অ্যাবসলিউট হিউমিডিটি বাড়বে, কারণ সবই ঘটলো। ঘটার পরে এখানে যেই জলীয় বাষ্পটা বেড়ে গেল, বাতাস এসে সেই জলীয় বাষ্পটাকে উড়ায় নিয়ে
আবার কম জলীয় বাষ্প হলো, বাতাস এখানে এসে দিয়ে গেল, তখন আবার এটা ঘটতে থাকে। তো এরকম ভাবেই আসলে এনভায়রনমেন্টে এই ঘটনাগুলো চলে। তার মানে এর সাথে যেমন টেম্পারেচার জড়িত, এর সাথে হিউমিডিটি জড়িত, এর সাথে উইন্ড ফ্লো জড়িত, এর সাথে সোলার রেডিয়েশনও জড়িত। তাহলে কতগুলা নিয়ে এই কাহিনীটা ঘটতেছে। এই কাহিনীটা ঘটার, এই যে এখানে যে এত নাটক ঘটতেছে, এই নাটকগুলার অ্যাক্টর কারা, কারা অভিনয় করতেছে? অভিনয় করতেছে, খেয়াল করো, টেম্পারেচার অভিনয় করতেছে এখানে, হ্যাঁ, হিউমিডিটি অভিনয় করতেছে এখানে, এয়ার মুভমেন্ট অভিনয় করতেছে, এবং সর্বোপরি সোলার রেডিয়েশন, যেখানে হিট সাপ্লাই দিচ্ছে, রেডিয়েশন এখানে অভিনয় করতেছে। তার মানে এখানে 4 জন অভিনেতা আছে, স্ট্রং 4 জন অভিনেতা আছে। আরো তো আছেই, একটু তো আরো আছে। মূল যে 4 জন এখানে গেম প্লে করতেছে, টেম্পারেচার, হিউমিডিটি, সোলার রেডিয়েশন তো অফকোর্স, অ্যান্ড হচ্ছে এয়ার মুভমেন্ট। এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের মোটামুটি তাদের রিলেশনশিপ? ওকে, তাহলে আর একটা স্লাইড আছে, সেটা হচ্ছে রাত্রেবেলা কি ঘটে, এটা জেনে আমরা আজকে ক্লাস শেষ করে দেবো। রাত্রেবেলা কিন্তু ঠিক এটার উল্টাটা ঘটে। রাত্রেবেলা এটা জাস্ট অপোজিট ঘটনা ঘটে। এখন আমরা যাই রাতের বেলায় যাই, আমরা এটা ক্লিয়ার করে দিই। এবার রাতের বেলায় কি ঘটবে খেয়াল করো, সেই জন্য আবার আমাকে আঁকতে হবে। গাছ আছে, পানিও থাকুক, সমস্যা নাই। গ্রাউন্ড সারফেস, এটা হচ্ছে আর্থ সারফেস, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে গ্রাউন্ড এয়ার, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার। ঠিক আছে? তো এখন তো সূর্য নাই রাতের বেলা, রাতের বেলায় সূর্য নাই। তার মানে আমরা এর আগে দেখছি যে সূর্য না থাকলে কি হয়, খুব দ্রুত সলিড আর্থ সারফেস খুব দ্রুত কুল হয়ে যায়। আমরা দেখছি রাত 9টার মধ্যেই এটা অলমোস্ট কুল হয়ে গেছে। তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে, এই মানে আর্থ সারফেসটা ঠান্ডা হয়ে যাবে, তার মানে এই সারফেসটা ঠান্ডা। কিন্তু তখনও যেহেতু বায়ুমণ্ডল, এইখানকার টেম্পারেচার দিনের বেলা গরম ছিল, তখনও সেটা গরম রয়ে গেছে। কেন রয়ে গেছে? কারণ এটা তো অন্তরক পদার্থ, এটা ছাড়তে দেরি লাগে, এটা ছাড়তে সময় লাগে। ওকে, তো এটা ততক্ষণেও গরম রয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে। তার মানে হিট এক্সচেঞ্জ হবে এই দিকে, এটা আমরা দেখছি। তার মানে দাঁড়াচ্ছে এইটা টেম্পারেচার লো টেম্পারেচার, এটা হাই টেম্পারেচার ছিল। হ্যাঁ, তো এইখানে কি ঘটবে খেয়াল করে দেখো, এইখানে কি ঘটবে। এইটা যেহেতু ঠান্ডা বস্তু, এইটা যেহেতু গরম বস্তু, এই অ্যাটমসফিয়ার গ্রাউন্ড এয়ারটা যেহেতু গরম, তখন এইটা খানিকটা হিট লস করবে এটা সংস্পর্শে থাকার জন্য। এই গ্রাউন্ড সারফেসের সংস্পর্শে এই বায়ুমণ্ডলটা থাকার জন্য এবার সে হিট লস করবে। তার মানে হিট লস করার মানে হচ্ছে টেম্পারেচার কমে যাওয়া। এখন বলো, টেম্পারেচার এই গ্রাউন্ড সারফেসের টেম্পারেচার কমে যাবে, এইখানকার টেম্পারেচার কিন্তু কমে নাই, গ্রাউন্ড সারফেসের টেম্পারেচার আগে কমছে, রাইট? এখন গ্রাউন্ড সারফেসের টেম্পারেচার কমে গেল, রিলেটিভ হিউমিডিটি কি হবে বলো আমাকে, একজন বলো। রাতের বেলা, নাইট, এটা ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য এটার সংস্পর্শে আসা যেই বাতাস, সেটাও ঠান্ডা হয়ে যাবে এই বাতাসের তুলনায়। কারণ আমরা তো বাস করি অ্যাটমসফিয়ারে, আর্থ সারফেসের ভিতরে তার বাস করি না, আমরা বাস করি অ্যাটমসফিয়ারে। তো আমাদের কনসার্ন হচ্ছে দুই ধরনের অ্যাটমসফিয়ার। একটা হলো আমাদের একদম লোয়ার লেভেল গ্রাউন্ড সারফেসের বরাবর যে অ্যাটমসফিয়ার আছে, আর একটা হচ্ছে উপরের অ্যাটমসফিয়ার। তো আমি গ্রাউন্ড সারফেস অ্যাটমসফিয়ার নিয়ে আলোচনা করতেছি, এইখানকার টেম্পারেচার কমে যাবে যেহেতু এটা ঠান্ডা বস্তুর সংস্পর্শে আসে। এখন তাই যদি হয় যে এখানকার টেম্পারেচার যদি কমে যায়, তাহলে রিলেটিভ হিউমিডিটি কি হবে এখানকার? বেড়ে যাবে। এক্সিলেন্ট, রিলেটিভ হিউমিডিটি বেড়ে যাবে। তারপরে বাতাসের ধারণ ক্ষমতা কমে গেছে, টেম্পারেচার কমার সাথে সাথে বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে গেছে। আর ধারণ ক্ষমতা যেহেতু কমে গেছে, আর বেশি ধারণ করতে পারতেছে না। ধারণ করতে না পারলে কি হবে? ক্যাপাসিটি কমে যাবে। ক্যাপাসিটি কমা মানে হলো রিলেটিভ হিউমিডিটি বেড়ে যাওয়া। তার মানে আগে যদি আমি আগে যদি ধরি এটা ছিল 70%,
দিনের বেলায় ছিল 70%, কথার কথা আমি ডিগ্রি দিয়ে ফেলছি 70%, তাহলে এটা বেড়ে যাবে, এটা বেড়ে হয়ে গেল মনে করো কথার কথা 90। ওকে, বাড়লে তাই হবে, 90% বেড়ে গেল। আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। এইবার ধরো এটা এমন একটা এলাকা যেখানে টেম্পারেচার আরো কম, আর সারফেস টেম্পারেচার আরো কম। ধরো শীত প্রধান দেশ হইতে পারে না, বা শীতকালেও তো এই ঘটনা করতে পারে, টেম্পারেচার আরো লোয়ার হয়ে যায়। তো আরো যদি লোয়ার হয় তাহলে কি হবে? টেম্পারেচার আরো কমলে কি হবে? রিলেটিভ হিউমিডিটি কি হবে? বলো কেউ। আরো বেড়ে যাবে। এক্সিলেন্ট, তাই তো হবে। যত টেম্পারেচার আমি কমাতে থাকবো তত রিলেটিভ হিউমিডিটি বেড়ে যাবে। সূত্র তো এটা। তার মানে এটা ততক্ষণ পর্যন্ত কমবে 100% না হওয়া পর্যন্ত কমতে থাকবে। তার মানে এটা এক পর্যায়ে 100% হবে, এবং তারপরে তো আর কমার কিছু নাই। 100% হওয়া মানে হচ্ছে ফুললি স্যাচুরেটেড হওয়া বা ফুললি সম্পৃক্ত হওয়া। ওই বাতাস তখন আর ক্যারি করতে পারবে না, এবং তারপরে ফার্দার টেম্পারেচার যদি আরো কমে তাহলে রিলেটিভ হিউমিডিটি আরো বাড়বে। রিলেটিভ হিউমিডিটি তো আর বাড়তে পারবে না, 100 উপর তো আর যেতে পারবে না। তখন কি হবে বলো, তখন কি হবে? কি বলতে পারে যে কোশ্চেনটা আরেকবার বলবেন? কোশ্চেনটা হলো যে রিলেটিভ হিউমিডিটি তো বাড়তেছে, যেহেতু টেম্পারেচার আমি কমাচ্ছি বা এনভায়রনমেন্টের টেম্পারেচার কমে যাচ্ছে, তাহলে রিলেটিভ হিউমিডিটি বাড়তেছে। বাড়ার তো একটা সীমা আছে, এটা হচ্ছে 100%, মানে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যাওয়া বা ফুললি স্যাচুরেটেড হওয়া। ঠিক আছে, তো স্যাচুরেটেড হয়ে গেলে যাওয়ার পরে কি ঘটনা ঘটবে? যদি আরো ঠান্ডা হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে সেটা জানতে চাচ্ছি। কুয়াশা পড়বে স্যার। এক্সিলেন্ট, তার মানে দাঁড়ালো যে এটা আমরা যদি আরো ফিজিক্সের কথা বলি তাহলে কনডেনসেশন প্রক্রিয়া ঘটবে, বা বা বাতাসে যে জলীয় বাষ্পগুলো ভেসে বেড়াতো সেটা আর ভেসে বেড়াতে পারবে না, এটা এত ভারী হয়ে যাবে এবং সেটা কনডেনসেশন ঘটবে বা জমাট বেঁধে যাবে বা জলকণায় পরিণত হবে, যেটাকে আমরা বলি, প্রথমত বলি এটাকে ডিউ বা শিশির। ওকে, জি স্যার। এটা তখন ঘটে যখন কিনা ডিউ পয়েন্ট টেম্পারেচার হয়। এটাকেই বলে ডিউ পয়েন্ট টেম্পারেচার। ডিউ পয়েন্ট টেম্পারেচার হলো ডিউ পয়েন্ট টেম্পারেচার কাকে বলে? ডিউ পয়েন্ট টেম্পারেচার হলো সেই টেম্পারেচার যেই টেম্পারেচারে উঠলে ওই কোনো একটা নির্দিষ্ট এলাকার এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ার 100% হয়ে যায়। বুঝতে পারতেছো? রিলেটিভ হিউমিডিটি যখন 100, যেই টেম্পারেচারে রিলেটিভ হিউমিডিটি 100% হয়ে যায়, মানে টেম্পারেচার নামতে নামতে কোন পয়েন্টে নামলে রিলেটিভ হিউমিডিটি 100% হয়, সেটাই হচ্ছে এই অ্যাটমসফিয়ারের ডিউ পয়েন্ট টেম্পারেচার। ঠিক আছে, ডিউ পয়েন্ট টেম্পারেচার কিন্তু ভ্যারি করতে পারে। তো এটাকে বলে ডিউ পয়েন্ট টেম্পারেচার। এই কথাটা এই জন্য বলে যে ডিউ পয়েন্ট টেম্পারেচারের নিচে নামলে কি ঘটনা ঘটে? ডিউ পয়েন্ট টেম্পারেচারের নিচে নামলে অ্যাটমসফিয়ার আর জলীয় বাষ্প ক্যারি করতে পারে না, তখন এটা সারফেসের উপরে জমাট বাঁধতে শুরু করে, প্লেন সারফেসের উপরে বেশি জমাট বাঁধে। ভদ্রা বা রাফ সারফেসের থেকে প্লেন সারফেসে জমাট বাঁধে বেশি। প্লেন সারফেসে কেন জমাট বাঁধে সেটা আরেকদিন আমি আলোচনা করবো, যে কেন প্লেন সারফেসে বেশি হয় এই ঘটনা। জমাটা কিন্তু প্লেন সারফেসে বেশি হয়, যেমন গ্লাসের গায়ে আগে জমাট বাঁধে, হ্যাঁ, প্রচুর পাতার গায়ে বা প্লেন সারফেসের গায়ে আগে বেশি জমাট বাঁধে। আচ্ছা, সেটা আলাদা আলোচনা। তো যাই হোক, এটাকে বলে শিশির। হ্যাঁ, এটা আমরা জানি। আর কুয়াশা নামে যেটা দেখি, যেটাকে বলে ফগ, এটা হলো, এটাও একই 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 ফলের ফল, একই কারণের ফল। আর সেটা কি জন্য ঘটে? এটা বাতাসে যে ধূলিকণা গুলো আছে, এই ধূলিকণার সারফেসে যেই মলিকুল গুলা, ভেপার গুলা জমা হয়, তখন এটা বা ওই ওই ধূলিকণার সাথে সাথে নিয়ে বাতাসে ঘুরতে থাকে। এইটাকে আমরা বলি কুয়াশা। ঠিক আছে, এটা যখন ঘন হয়ে যায় তখন আর আমরা দেখতে পাই না, একটু দূরের জিনিস দেখতে পাই না, এটাকে বলে কুয়াশা। ভেসে বেড়ানোটা কুয়াশা, জমাট বেঁধে পড়ে যাওয়াটা হলো শিশির। হ্যাঁ, এটা সবসময় ডিউ পয়েন্ট টেম্পারেচারের নিচে নামলে এই ঘটনাটা ঘটে। এবং আরো ঠান্ডা যদি হয়, আরো টেম্পারেচার লোয়ার হয়, তাহলে এই শিশির কণাগুলা ফ্রোজেন হয়ে যাবে বা বরফে পরিণত হবে। তো এই ছিল আমাদের ডিউ শিশিরের কাহিনী, ফগ এবং ফগ ফরমেশন এবং ডিউ ফরমেশনের কাহিনী এবং ডিউ পয়েন্ট টেম্পারেচার, এবং রাতের বেলায় আসলে টেম্পারেচার লো হলে
কি ঘটনা ঘটে সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি, এবং সাধারণত আমাদের শীতকালে এই ঘটনাগুলা বেশি ঘটে, গরমকালে ঘটে না। কারণ গরমকালে টেম্পারেচার এত নামে না, যেটা নামার ফলে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছাতে পারে। এটা শুধুমাত্র আমাদের এলাকায় শীতকালেই ঘটে, যে রাতের দিকে বিশেষ করে। শিশির কিন্তু মোটামুটি সন্ধ্যা বিকাল বেলা থেকেই পড়া শুরু করে, কিন্তু রাতের বেলা কুয়াশাটা সকালবেলার দিকে আমরা বেশি দেখি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়া। মাত্র ৩টা স্লাইড করছি। কারণ স্লাইড মাত্র ৩টা হলে হবে কি, পড়াশোনার গভীরতাটা অনেক বেশি। পড়াশোনা জানার পরিমাণ অনেক বেশি। ট্রুলি একদিনে আমরা আজকে যদি এই জানাটা যদি স্থায়ী হয়, তাহলে পরের আন্ডারস্ট্যান্ডিং গুলা মানুষ নিয়ে যখন আমরা কাজ করব, বা মানুষের ঘটনাগুলা যখন এক্সপ্লেন করব, তখন এই ঘটনাগুলা ক্লিয়ার নলেজ থাকলেই শুধুমাত্র ওগুলা ভালো মতো বোঝা যাবে। তো আপাতত আমরা এটা শেষ করলাম। আজকের পড়া এখানেই শেষ। এরপরে আমরা শুধুমাত্র টেম্পারেচার আর হিউমিডিটি আলোচনা করলাম। এরপরে প্রেসিপিটেশন এবং আদার ভেজিটেশন এবং অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। আজকে হচ্ছে রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে বাকি ক্লাসটা হবে। ঠিক আছে?